হ্যালো সবাইকে, আমি ধ্যানপাল সৈকত, পড়াশোনা করছি বুয়েটে। আজকে আলোচনা করব গ্রাফ নিয়ে। তো এটা এমন একটা টপিক যেটা ডিরেক্টলি তোমাদের সিলেবাস না থাকলেও ইনডিরেক্টলি বা ডিরেক্টলি বলা যায় তোমাদের সব ক্ষেত্রে ইউজ করতে হবে। তা সেই ইন্টিগ্রেশনের কোনো অঙ্কই হোক না কেন, কোনো ডেফিনেট ইন্টিগ্রালে মান বের করতে হোক না কেন, বা যে কোনো ক্ষেত্রে ইউজ করতে হবে। বা ধরো ফিজিক্স কেমিস্ট্রির কোনো গ্রাফ তো অবশ্যই বুঝতে হয় তোমাদের ডেটাগুলো সম্পর্কে ধারণা পাওয়ার জন্য। তো আজকে এটার পরে তোমাদের কোনো কিছু নিয়ে চিন্তা করতে হবে না। এটা এমন একটি ভিডিও হবে যেটা দেখার মাধ্যমে জাস্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হবে গ্রাফ ওয়াইজ। আজকে আমি প্রথমে কী সিকোয়েন্সে আলোচনা করব সেটা বলে দিই। আজকে ফার্স্টে আমি গ্রাফগুলো নিয়ে আলোচনা করব, ফর্মগুলো দেখাবো যেগুলো কমন ফর্ম, তারপর কীভাবে স্কেচ করতে হয় সেটা দেখাবো, প্রয়োগটা দেখাবো, এবং সর্বশেষ যেটা মেইন ভিজুয়ালি অ্যানিমেটেড ফর্মে আমি আবার সবগুলো এক্সাম্পলটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তো বুঝতে পারছো এটা কতটা গুরুত্বপূর্ণ টপিক। ইভেন আমার ইঞ্জিনিয়ারিংয়ের ফার্স্ট ইয়ারেও টার্ম ফাইনাল কোশ্চেন এখান থেকে 10 মার্কের কোশ্চেন অবশ্যই থাকে। জাস্ট ওখানে থাকে গ্রাফ আঁকতে হবে, সেখান থেকে 10 মার্কের কোশ্চেন বা এর আশেপাশে কোশ্চেন অবশ্যই থাকে। আবার তোমাদের ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বা একাডেমিক যে যারই ব্যাকগ্রাউন্ডেরই হও না কেন, অবশ্যই কাজ লাগবে। তো বেশি কথা না বলে শুরু করা যাক। তো ফার্স্টে দেখতে পাচ্ছ এখানে ধ্রুব ফাংশনের একটা গ্রাফ। তো ধ্রুব ফাংশনকে আমরা কি দিয়ে ডিফাইন করি, সেটা হচ্ছে এফ অফ এক্স ইজ ইকুয়াল টু সি, বা এটাকে কী লিখতে পারি আমরা, ওয়াই ইজ ইকুয়াল টু সি, ওয়াই ইজ ইকুয়াল টু সি। তো বুঝতেই পারছো এখানে ওয়াইয়ের মানটা একটা নির্দিষ্ট, যা এক্সের উপর ডিপেন্ডই করে না। যেমন এখানে একটা গ্রাফ দেখা যাচ্ছে, যেটা কী দিয়ে গেছে বলো তো, এটা 2 আর 3 কোনো মাঝামাঝি একটা পয়েন্ট দিয়ে গেছে। তো এইটা অবশ্যই একটা ধ্রুব ফাংশনের গ্রাফ। আবার আমি যদি গ্রাফটার দিকে তাকাই, গ্রাফ চিনতে হয় কীভাবে বলো তো, যে এইখানে যে লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, যে এই লাইনটার ইকুয়েশনটা কী হবে বলো তো। এইখানে দেখো তো, এর প্রত্যেকটা বিন্দুতে কি ওয়াইয়ের মান 0 না? তো যেহেতু এইটার কমন আইডেন্টিটি, তাই এই যে অক্ষটা আছে বা এই যে অ্যাক্সিসটা আছে, এই অ্যাক্সিসের যে কমন ইকুয়েশনটা হবে সেটা কী হবে, এটা ওয়াই ইজ ইকুয়াল টু 0 লাইন, ওয়াই ইজ ইকুয়াল টু 0 লাইন। তো ওয়াই ইজ ইকুয়াল টু 0 লাইন যদি আমাদেরকে বলে, তাহলে আমি কোন লাইনটা বুঝবো বলো তো, এই লাইনটা। আবার দেখো তো, এই যে এই লাইনটা আছে, এই লাইনটা বা এই অক্ষে এক্সের মানটাকে 0 না, এক্সের মানটা তো অবশ্যই 0, তাই না? তো এই আমরা অ্যাক্সিসটাকে কী বলবো, এক্স ইকুয়াল 0 অ্যাক্সিস। এটা আমাদের এক্স অ্যাক্সিস, এইটা আমাদের ওয়াই অ্যাক্সিস, তো যেমন এই লাইনটা আমাদের কি বলতো, এক্স অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন। তেমনইভাবে যদি আমাদের ওয়াই অ্যাক্সিসের প্যারালাল একটা লাইন হতো, তাহলে এদিক দিয়ে যেত, তাই না? এদিক দিয়ে যেত। তো তখন এইটার ইকুয়েশনটা কী হতো বলো তো। দেখো তো, এই যে ইকুয়েশনটা আছে বা এই যে লাইনটা আছে, এর প্রত্যেকটা পয়েন্টের এক্সের মানটা কি সেম না? এক্সের মানটা তো সেম, তাই না? তো এটাকে আমরা কী বলবো, এক্স ইকুয়াল সি, তো এটা ছিল ধ্রুব ফাংশন। তো এরপর কি আছে, এরপর আছে অভেদ ফাংশন। তো এটা এমন একটি ফাংশন, কথা আছে না, যদি নিজেকে খুঁজে পেতে চাও তাহলে অবশ্যই নিজের মধ্যে দেখতে হবে। অভেদ ফাংশনও এমন একটি ফাংশন যেখানে তুমি যা ইনপুটই দাও না কেন, এখানে এফ অফ এক্সের এখানে এক্সে যা ইনপুট দেবা তাই পাবা। তাই কখনো যদি তোমার নিজেকে খুঁজে পেতে ইচ্ছা হয়, তাহলে অভেদ ফাংশনকে স্মরণ করবে, নিজেকে খুঁজে পেয়ে যাবে। তো এইটাই ছিল। তো এটাকে আমরা কি লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তো আমরা যদি গ্রাফটা আঁকা ট্রাই করি, তাহলে অবশ্যই এরকম হবে। যদি আমাদের এটা এক্স অ্যাক্সিস হয় বা যদি এটা ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে এই যে আমার লাইনটা গেলো এখান থেকে, এইটাকেই আমরা বলবো ওয়াই ইজ ইকুয়াল টু এক্স, তো দেখো তো, যদি আমাদের এটা ঢালটা বলে, এই ঢালটা কী হবে, দেখো এই ঢালটা কিন্তু এখানে এক্সের সাথে যেটা থাকে, এক্সের সাথে যে সহগটা থাকবে সেটাই লাইনের ঢাল। তো যেহেতু এখানে এক্সের আগে কি আছে, যেহেতু কিছু নেই, তাই মনে 1 ধরবো। তাই যদি তোমাদেরকে বলে এই লাইনটার ঢাল কত, তাহলে তোমরা কি বলবা, ঢালটাকে বলবা 1। বা এই ঢালটাকে আমরা কী দিয়ে চিহ্নিত করি, ঢালটাকে আমরা এম দিয়ে চিহ্নিত করি, বা স্লোপ বলি, বা এটাকে ট্যান থিটাও লেখা যায়। তো এই ক্ষেত্রে ট্যান থিটার মানটা কত হবে বলো তো, 1, মানে এক্সের সহগ যেটা থাকবে এই ক্ষেত্রে সেটাই। তো আমরা থিটাটাকে কীভাবে পেতে পারি, থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স 1, এর মানটা কত হয় বলো তো, 45 ডিগ্রি। তারপর আমাদের আছে মূলত ফাংশন। তো মূলত ফাংশনটা মূলত কী হয়, দেখো তো এখানে দুইটা বহুপদীর ফাংশন, দুইটা বহুপদীর ভাগফল আকারে এটা প্রকাশ করা হয়েছে, তাই এটাকে আমরা বলবো মূলত ফাংশন। মানে মূলত ফাংশনটা মূলত দুইটা বহুপদীর ভগ্নাংশ হিসেবে প্রকাশ করা হয় বা ভাগ হিসেবে প্রকাশ করা হয়। তো এখানে দেখো তো, এই যে ফাংশনটা আছে, এই ফাংশনটাতে কিন্তু আমাদের দেখো তো নিচে যেটা আছে, এটাকে আমাদের হর না। তো হরের মানটা
কান্ট বি ইজ ইকুয়াল টু 0, মানে কি বললাম যে 2x + 5 ক্যান নট বি ইজ ইকুয়াল টু 0, তো x ক্যান নট বি ইজ ইকুয়াল টু -5/2, কারণ x ইজ ইকুয়াল টু -5/2তে এই যে ফাংশনটা আছে তার মানটা আনডিফাইন্ড হয়ে যাবে, তাই এই পয়েন্টটাতে ফাংশনটা ডিফাইন্ড হবে না, এই পয়েন্টটাতে ফাংশনটা ডিফাইন্ড হবে না, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে মূলত ফাংশনের পরে কি আছে? মূলত ফাংশনের পরে আছে সূচকীয় ফাংশন। তো সূচকীয় ফাংশনটা দেখো, সূচকীয় ফাংশনের এটা একটা সূচকীয় ফাংশন হতে পারে, ধরো y ইজ ইকুয়াল টু a⁴x, বা যদি এটা কমন ফর্মটা বলি, কমন ফর্মটা কী হবে? y ইজ ইকুয়াল টু a⁴x। তো আমাদের দৈনন্দিন ক্ষেত্রে বা আমাদের একাডেমিক ক্ষেত্রে বা এডুকেশনাল ক্ষেত্রে এই ফাংশনটার গুরুত্ব অপরিসীম, বা এটা তোমরা সব জায়গাতে দেখতে পারবা, সেটা হচ্ছে y ইজ ইকুয়াল টু a⁴x। তাই এই গ্রাফটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো দেখো তো এখানে এর পাওয়ার যত তুমি বসাবা 0 থেকে শুরু করে, 0তে কত হবে বলো তো? 0তে তোমার 1 হবে, আর 0 থেকে একটু কমে বসাতে পারো, তো যত কম বসাবা, ধরো 0 থেকে কম একটা সংখ্যা বসিয়েছো, ধরো হচ্ছে -2 বসিয়েছো, তাহলে কী হবে বলো তো? তাহলে হবে তোমার e⁻²। তো এটাকে কী লেখা যায়? 1/e⁻²। তাই এখানে এক্সের পাওয়ারটা যত কমাবা তত আমার হরের মানটা বেড়ে যাবে না? তো এক সময় যত হরটা যত বাড়বে তত আমার ফাংশনটার ভ্যালুটা তত কমে যাবে না? তত 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 কমতেই থাকবে, তাই মানটা আস্তে 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 শূন্যর সাথে লেগে যাবে, বাট শূন্যতে কিন্তু কখনো গিয়ে পৌঁছাবে না। আবার দেখো তো, যদি এখানে এক্সের মানটা বাড়াতে থাকো, 0 থেকে যদি বাড়াতে থাকো, এক্সের মান যদি 0টা থেকে বাড়াতে থাকো, তাহলে কি হবে? 0 থেকে যদি বাড়াতে থাকো, তাহলে এক পর্যায়ে বাড়তে ইনফিনিটিতে চলে যাবে। তো এইটাই ছিল সূচকীয় ফাংশনের কথা। এবার হচ্ছে পরম মান ফাংশন। তো পরম মান ফাংশনের জীবনে কোনো লাভ লস কিছুই নেই, এর জীবনে শুধু লাভ আর লাভ। দেখো তো এখানে y ইজ ইকুয়াল টু অ্যাবসলিউট অফ x, y ইজ ইকুয়াল টু তোমার পরম মান অফ x। তো এটা দ্বারা কী বোঝায়? এটা দ্বারা বোঝায় যে ওয়াইয়ের যে মানটা আছে সে মানটা কখনো নেগেটিভ হতে পারে না। দেখো এক্সের মান কিন্তু এখানে নেগেটিভ পজিটিভ দুইটাই হতে পারে। তো যদি এখানে এক্সের মানটা যদি -2 হয়, তা আমরা ওয়াইয়ের মানটা 2ই পাবো। আবার যদি এক্সের মানটা যদি 2 হয়, তাহলে কিন্তু আমরা ওয়াইয়ের মানটা 2ই পাবো। তার মানে কি, এর মাধ্যমে আমরা কখনো ওয়াইয়ের যে মানটা আছে বা এফ অফ এক্সের যে মানটা আছে, মানে ফাংশনটা যে ভ্যালুটা হবে সেটা সব সময় পজিটিভ হবে। তাই দেখো এর যে গ্রাফটা হবে, দেখো তো এক্সের মানটা যদি আমি আস্তে আস্তে বাড়ে, ধরো এইটা তোমার ফাংশন y ইজ ইকুয়াল টু পরম মান অফ এক্স। দেখো তো যদি আমি এক্সের মানটা আস্তে আস্তে বাড়াই, এক থেকে শুরু করে আস্তে আস্তে বাড়াই, তাহলে দেখো তো ওয়ার মানটা তখন বাড়বে না আস্তে আস্তে, যে এক্সের মান 1 এ ওয়াইয়ের মান 1, এক্সের মান 2 এ ওয়াইয়ের মান 2, ঠিক আছে? তো আবার দেখো তো যদি আমি মাইনাস থেকে শুরু করি, -1 -2 এভাবে যদি আস্তে আস্তে কমাতে থাকে, তাহলে তো দেখো তো যদি -1 বসে ওয়ার মান কী হবে? ওয়ার মান হবে যে করেসপন্ডেন্ট মান 1 হবে, আর -2 বসালে কী হবে? 2ই হবে। তো আস্তে দেখো -1 এর জন্য 1, -2 এর জন্য 2। তো এর মানটা আমি সবসময় দেখতে পাচ্ছি যে ওয়ার মানটা অলওয়েজ তোমার পজিটিভ হবে। দেখো তো এটা কি এক্স অ্যাক্সিস না? এক্স অ্যাক্সিসের সাপেক্ষে কিন্তু উপরের দিকে ওয়ার মান অলওয়েজ পজিটিভ, ওয়ার মানটা কি পজিটিভ। আবার দেখো তো নিচের যে মানটা হবে বা এক্স অ্যাক্সিসের সাপেক্ষে যে নিচের দিকটা আছে, নিচের দিকে ওয়ার মান কিন্তু অলওয়েজ নেগেটিভ। আবার তেমনই আমার যে এখানে ওয়াই অ্যাক্সিসটা আছে, তো ওয়াই অ্যাক্সিসের সাপেক্ষে তোমার যে ডান দিকটা আছে, এইখানে কিন্তু এই পোর্শনটাতে কিন্তু এক্সের মান অলওয়েজ পজিটিভ হবে। আবার যে বাম দিকটা আছে এই পোর্শনটাতে কিন্তু এক্সের মান অলওয়েজ নেগেটিভ হবে। তো এই ছিল পরম মান ফাংশন নিয়ে কথা। তারপর এইটাও একটা পরম মান ফাংশনের উদাহরণ। তো দেখো আমি তো বললামই যে এক্সের ভ্যালুটা যখন পরম মান ফাংশনে থাকবে, তার মানে কি? তার মানে এই যে ভ্যালুটা হবে, মানে এক্সের মান তোমার এক্স ইকুয়াল এখানে এক্সও হতে পারে, বা এক্স ইকুয়াল তোমার -এক্সও হতে পারে, মানে -x তো হতে পারে না, ধরো এক্সের মানটা তোমার পজিটিভ হতে পারে বা নেগেটিভও হতে পারে। তো ধরো আমার যেহেতু এটা পরম মান ফাংশন y ইজ ইকুয়াল টু এইটা, তো ধরো এক্সের মানটা তোমার ধনাত্মক, তো তখন যদি এই পরম মান মানে অ্যাবসলিউটটা তুমি উঠাই দাও, তাহলে কী পাবা তুমি? তাহলে তুমি y ইজ ইকুয়াল টু এক্সই পাবা। আবার ধরো এখানে এক্স যে আছে এটা নেগেটিভ কোনো একটা ভ্যালু, তাহলে তুমি যদি এটা উঠাই দাও তাহলে কী পাবা? y ইজ ইকুয়াল টু -x, y is equal to -x। তো উপরটা কখন হবে? when
এক্স ইজ ইকুয়াল টু পজিটিভ। আবার নিচেরটা কখন হবে, when x is equal to negative, x is equal to negative। তো দেখো এখন গ্রাফটার দিকে তাকাও, যখন যখন আমি এক্সের মানটা 1 2 3 এভাবে বাড়াতে অনেক বাড়ায় ফেলব, তখন কী হবে, হরের মানটা বেড়ে যাবে না? তো যদি হরের মানটা বাড়ে তাহলে কি আমার ফাংশনটার মান কি কমে যাবে না? তো কমতে তাই দেখো এক্সের মানটা যত বাড়াবো ফাংশনের মান তত কমতে শূন্যকে ছুঁয়ে যাবে এমন একটা অবস্থা। আর দেখো যখন এক্সের মানটা অনেক কমাবো 1 থেকে ধরো কমাবো আস্তে আস্তে 0.9, তারপর 0.8 এভাবে যখন কমাতে থাকবো তখন দেখো তো আমার যে ফাংশনের ভ্যালুটা আছে তখন বাড়তে থাকবে না, এরকম বাড়তে যখন শূন্যর অনেক কাছাকাছি আসবে তখন কি একদম ইনফিনিটির দিকে অগ্রসর হবে না? বা যদি শূন্যতে যায় তখন কি হবে, তখন ফর্মটা হবে 1/0। তো এটা ইনফিনিটির দিকে অগ্রসর হবে। তো শূন্যতে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে ইনফিনিটি, মানে আমরা কোনো নির্দিষ্ট ভ্যালু পাই না। আবার দেখো যখন আমরা এক্স মানটা নেগেটিভ থেকে বসানো শুরু করবো তখন কিন্তু সেম হবে, যত নেগেটিভ মানে ভ্যালুটা যত কমতে থাকবে, ধরো হচ্ছে -2 -3 -4 যত কমতে থাকবে তত দেখো তো আমার হরের মানটা তত কমতে থাকবে, তাই ফাংশনের মানে হরের মানটা তত বাড়তে থাকবে, তাই ফাংশনের ভ্যালুটা তত কমতে থাকবে। তো এদিকে গেলে মানে এক্সের মানটা এদিকে যত কমবে তত ওয়াইয়ের মানটা 0 দিকে অগ্রসর হবে। আবার দেখো এটা আবার যখন বাম সাইড থেকে শূন্যের দিকে আসা শুরু করবে, যখন শূন্যের দিকে আসা শুরু করবে ডান দিকে, তখন দেখো তো আবার এদিক থেকে আস্তে আস্তে কমতে মানে হরের মানটা তখন খুবই কমে যাবে, তাই ফাংশনটা ভ্যালুটা তখন খুবই বেড়ে যাবে। তো এরভাবে করতে যখন শূন্যর খুব কাছাকাছি আসবে তখন ফাংশনটার ভ্যালু প্রায় ইনফিনিটির কাছাকাছি যাবে, আর শূন্যতে আসলে তো ইনফিনিটিতে চলে যাবে, মানে তখন আমরা নির্দিষ্ট ভ্যালু পাবো না। তাই ফাংশনটা কিন্তু এক্স ইকুয়াল 0-তে আনডিফাইন্ড। আবার দেখো এবার কি আছে এখানে ত্রিকোণমিতিক ফাংশন। তো এখানে সাইন এক্স, এখানে এফ অফ এক্স ইকুয়াল টু সাইন এক্স, মানে সাইন এক্সে আমরা ফাংশনটা যদি আঁকি তাহলে আমরা এরকম কিছু একটা পাবো। তো এর পর্যায়কালটা কী হবে বলো তো? এর পর্যায়কালটা যে হবে সেটা কিন্তু 2π। পর্যায়কালটা মানে এই যে এইখান থেকে শুরু করে মানে সেম অবস্থা থেকে শুরু করে আবার সেম অবস্থা যদি আসতে চাই তাহলে এই ফলটা কী হবে, 2π পর আমরা এই জিনিসটা ফিরে পাবো। আবার আমার যে এই ফাংশনটা আছে সাইন অফ এক্স, এটা ম্যাক্সিমাম ভ্যালু কী হবে বলো তো? এর ম্যাক্সিমাম ভ্যালুটা কী হবে? ম্যাক্সিমাম ভ্যালুটা হবে 1। আর এর ভ্যালুটা সবসময় কিসের মধ্যে থাকে? -1 থেকে শুরু করে 1 মধ্যে সীমাবদ্ধ, -1 থেকে শুরু করে -1 পর্যন্ত সীমাবদ্ধ। মানে যদি এই ভ্যালুটা যদি 1 হয় তাহলে এই ভ্যালুটা কী হবে? ভ্যালুটা হচ্ছে -1। আবার দেখো আমার cos x যে ফাংশনটা আছে এটা অ্যাবসলিউটলি সাইন এক্সের মতো, জাস্ট আমরা কী করি এইখানে এটাকে দেখো তো এইভাবে লেখা যায় না, সাইন π/2 - x, এটাই কিন্তু আমার cos x, এটাই কিন্তু আমার কী বলো তো cos x। তাই যদি সাইন এক্সের যে ফাংশনটা আছে বা যে গ্রাফটা আছে সেটাকে যদি জাস্ট পাই বরাবর আমি যদি সরিয়ে দিই তাহলে কিন্তু আমরা cos x এর গ্রাফটা পেয়ে যাবো। দেখো তাই করছে যে π/2 পরিমাণ সরিয়ে দিছে, π/2 পরিমাণ সরিয়ে দিছে। তো এখান থেকে দেখো তো আবার সেই আগের মতোই কিন্তু। এবার দেখো tan x এর এটা দেখে ফেলবা, এসব আসলে ভিজুয়ালাইজ করতে পারো ভালো। যদি একটা ফাংশন ভিজুয়ালাইজ করতে পারো তখন দেখবা কোন প্রবলেম সলভার ক্ষেত্রে অনেকটাই তোমরা উপকার পাবা। তো এটা ছিল tan x এর। আবার সিমিলারলি cot x এর তো দেখবা সিমিলার আছে, জাস্ট যদি এটাকে যদি জাস্ট ঘুরাই দাও তাহলে দেখবা সিমিলার এটার মতো কিছু একটা পেয়ে গেছে, জাস্ট π/2 পরিমাণ সরে যাবে। আবার দেখো sec x এর যে গ্রাফটা আছে আবার cosec x এর যে গ্রাফটা আছে সিমিলার, মানে কাইন্ড অফ সিমিলার, জাস্ট π/2 পরিমাণ সরে যাবে। তাই এগুলো একটু মাথায় রাখা ট্রাই করবা, বুঝতে পারো ভালো ভিজুয়ালাইজ যদি করতে পারো তাহলে তোমারই ভালো হবে। তারপর দেখো এখানে আছে লগারিদমিক ফাংশন। তো লগারিদমিক ফাংশনটা এখানে এটা থাকা মানে কি বলো তো, মানে এটা হচ্ছে ভিত্তি, এটাকে ভিত্তি বা বেস বলে। সো একটা লগারিদমিক ফাংশন আসলে কি মিন করে? তো ধরো এখানে আছে log 10,000 = 3। এর মানে কি বলো তো? এর মানে হচ্ছে 10 পাওয়ার কত দিলে 1000 হবে। লগারিদমিক ফাংশন কিন্তু এটা মিন করে 10 পাওয়ার আমি কত দেবো, 10 পাওয়ার হোয়াট দিলে আমরা 1000 পাবো। তো সেটা কী হবে বলো তো, হোয়াট ইজ ইকুয়াল টু 3। তো লগারিদমিক ফাংশন কিন্তু এটা মিন করে। তো এখানে দেখো এই যে আমার এই পোর্শনটা কী বলো তো, এটা হচ্ছে 1, আর তোমার এটা তো 0। তো দেখো আমার log 0 মান কত হবে বলো তো? log 0 মানটা কিন্তু আনডিফাইন্ড, এটা ইনফিনিটির দিকে অগ্রসর হয়, মানে আনডিফাইন্ড। আর এখান থেকে আমি যত বাড়াতে থাকবো 1 পর্যন্ত আমরা যে ভ্যালুটা পাবো
ফাংশনটা সেটা নেগেটিভ হবে, আর 1 থেকে যখন ফাংশনটার ভ্যালু বের করতে চাবো তখন সেটা এইভাবে যেতে 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 একটা ফ্ল্যাট একটা ভ্যালুর মতো হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে লগারিদম ফাংশন। আরও তোমরা এখান থেকে দেখে নিতে পারো বলো তো, একটা সুন্দর বহুল ব্যবহৃত একটা লগারিদম ফাংশন আছে, সেটা কী বলো তো? এটা হচ্ছে লন এক্স। এটাকে কী বলো তো? ন্যাচারাল লগারিদমিক ফাংশন। আর এটা ভিত্তি কী বলো তো? এটা ভিত্তি হচ্ছে এ, তার মানে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, লগ এ ভিত্তিক এক্স। সেম জিনিস কিন্তু মেন করে দুইটাই। দেখো এবার কথা বলো গ্রাফের সরণ নিয়ে। তো গ্রাফের সরণটা তোমরা কীভাবে বুঝতে পারো? তো ধরো এই যে এইটা একটা গ্রাফ, মানে ফার্স্ট আমার গ্রাফটা মনে করি যে এইটা ছিল, তো এইখান থেকে আমার এইখানে চলে গেল। তো আমি কীভাবে বুঝবো যে গ্রাফের সরণটা বলতে মূলত কী বোঝায়? সেটা হচ্ছে ধরো একটা বৃত্তের ইকুয়েশন, কী বলো তো? ধরো এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, যেখানে আরটা কি মেন করে? আরটা হচ্ছে রেডিয়াস মেন করে। তো এটার যদি আমি কেন্দ্রটা বের করতে চাই তাহলে কী হবে বলতো? 0,0। বা যদি আমি সেমভাবে এটা বের করতে চাই অন্য একটা বৃত্ত বলতো, এটার কেন্দ্রটা কী হবে? এক্স মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। এটার কিন্তু আমার কেন্দ্রটা হবে 2,2। তাহলে যদি আগের যে বৃত্তটা ছিল সেটা মনে করো এইখানে ছিল, তারপর নতুন যে বৃত্তটা হবে এর কেন্দ্র ছিল 0,0। নতুন যে বৃত্তটা হলো সেটার কেন্দ্রটা কত হবে বলো তো? সেটা হবে তোমার 2,2। ধরো যে এইখানে একটা পয়েন্ট, তো যদি একটা বৃত্ত আঁকার ট্রাই করি তাহলে এখানে চলে গেল। তাহলে দেখো এই যে আমার ফাংশন এখানে সরণটা পেলাম, ধরো এক্স অ্যাক্সিস বরাবর কতটুকু সরণ হয়েছে বলো তো? যে এইখানে হচ্ছে 2 পরিমাণ সরণ হয়েছে। আবার যে ওয়াই বরাবর কতটুকু সরণ হয়েছে? 2 বরাবর সরণ হয়েছে। তাই দেখো এই যে আমার গ্রাফের সরণ বলতে এটা মেন করে, এটা হচ্ছে অ্যাক্সিস ট্রান্সফার। তো যদি আমি এইখানে একটা অ্যাক্সিস কল্পনা করি তাহলে বলো তো এই যে অ্যাক্সিসের মূল বিন্দুটা এটা কত হবে? 2,2। তাহলে এই যে অ্যাক্সিসটা এক্স অক্ষ বরাবর কতটুকু সরে গেছে? 2 পরিমাণ সরে গেছে। ওয়াই অক্ষ বরাবর কতটুকু সরে গেছে? 2 পরিমাণ সরে গেছে। তাই দেখো এইটা মেন করে, এটা মেন করে, মানে এই যে ফাংশন আছে সেটা মেন করে আমার পূর্বের যে মূলবিন্দুটা ছিল, মানে মূলবিন্দু 0,0 সাপেক্ষে, বা মূলবিন্দুটা আমার বর্তমান যে আমি মূলবিন্দুটা চিন্তা করে নিয়েছি, মানে পরে যে মূলবিন্দুটা আমি চিন্তা করে নিয়েছি সেইটা থেকে যে পূর্বের মূলবিন্দুটা ছিল সেটা কতটুকু কোন দিকে ছিল। তো এক্সের সাথে এটা থাকা মানে হচ্ছে আমার যে পূর্বের মূলবিন্দুটা ছিল সেটা -2 ঘরে ছিল, মানে -2 দ্বারা এখানে কী বোঝায়? এটা হচ্ছে বাম দিক বরাবর 2 ঘর আগে ছিল। আবার এইটা দ্বারা কী বোঝায়? এটা দ্বারা বোঝায় যে নিচের দিকে 2 ঘর নিচ বরাবর ছিল। আবার যদি এটা সেমভাবে এইভাবে থাকতো যে এক্স প্লাস 2 হোল স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার, তাহলে এটা দ্বারা কী বোঝায়? এটা দ্বারা বোঝায় আমার বর্তমান যে অ্যাক্সিসটা আমি চিন্তা করে নিচ্ছি তার তুলনায় আমার পূর্বের যে অ্যাক্সিসটা ছিল সেটা আমার এক্স অ্যাক্সিস বরাবর ডানে 2 ঘর ছিল, আর উপরে 2 ঘর উপরে ছিল। তাই গ্রাফের সরণ বলতে মূলত কী বুঝবা তুমি বলো তো? গ্রাফের সরণ বলতে মূলত বুঝবা এটাকেই কারেন্ট টেমপ্লেটটা আরেকবার করে নিই। তাহলে তুমি কীভাবে বুঝবা যে তোমার গ্রাফের সরণটা কীভাবে বা কতটুকু হবে? সেটা হচ্ছে ধরো তোমার একটা ফাংশন আছে, তোমার ফাংশনটাতে যদি ওয়াইয়ের জায়গায় ওয়াই প্লাস সামথিং হয়, ওয়াই প্লাস এ হওয়ার মানে হচ্ছে তোমার যেখানে ওয়াই ছিল সেখানে ওয়াই জায়গায় আমি ওয়াই প্লাস এ বসাই দিলাম। আবার আরেক ক্ষেত্রে কী হলো, তোমার যেখানে এক্স ছিল এক্সের জায়গায় আমি এক্স প্লাস এ বসাই দিলাম। তো ওয়াই প্লাস এ যেখানে বসলাম তার মানে কি বোঝায়? আমার গ্রাফটা আগে যে পর্যায়ে ছিল বা আগে যেখানে ছিল সেখান থেকে আমার যে নতুন যে গ্রাফটা হবে সেটা আমার বাম দিক বরাবর এ ঘর সরে যাবে, তার মানে আমার ওয়াই দ্বারা বোঝায় আমার নিচের দিক বরাবর এ ঘর নিচে নেমে যাবে, মানে এই দিক বরাবর এ ঘর নিচে নেমে যাবে। আবার এটা দ্বারা কী বোঝাবে? এটা দ্বারা বোঝাবে বাম দিক বরাবর এ ঘর সরে যাবে। আবার যদি আমি এটা যদি এভাবে রিপ্লেস করি যে
ওয়াই জায়গায় আছে এবার ওয়াই মাইনাস এ, এক্সের জায়গায় আছে আমার এক্স মাইনাস এ। তাহলে আমার এটা দ্বারা বোঝায় আমার যে নতুন গ্রাফটা হলো সেটা আগের যে গ্রাফটা ছিল সেখান থেকে ওয়াই এক্সেস বরাবর আমার নতুন গ্রাফটা উপরের দিকে এ ঘর পরিমাণ সরে যাবে, উপরের দিকে আমার এ ঘর পরিমাণ সরে যাবে গ্রাফটা। আবার এইখানে কি হবে, এইখানে আমার ডান দিক বরাবর এ ঘর সরে যাবে, ডান দিক বরাবর এ ঘর সরে যাবে। তো এখানে আমি ভিজুয়ালাইজ যদি একটু করতে পারি তাহলে বুঝতে পারবা, যদি গ্রাফটার পূর্ব অবস্থা যদি এটা হয় তাহলে আমার যে এইখানে ওয়াই এক্সেস বরাবর এতটুকু উঠে গেল, তার মানে কি বোঝালো, যদি এটাকে আমি এ বলি তাহলে আমার এখন কি রিপ্লেস করছে বলো তো, যেহেতু উপরে উঠেছে তাহলে এখানে ওয়াই জায়গায় ওয়াই মাইনাস এ দ্বারা রিপ্লেস করা হয়েছে। আবার দেখো এটা কিন্তু বোঝাই যাচ্ছে যে বাম দিক বরাবর কিছু একটা সরে গেছে, ধরলাম বি বরাবর সরে গেছে, বি পরিমাণ সরে গেছে, তাহলে এখানে এক্সের জায়গায় কে রিপ্লেস করা হয়েছে বলতো, এক্সের জায়গায় এক্স মাইনাস বি রিপ্লেস করা হয়েছে। তেমনভাবে তুমি যদি এটাকে পূর্ব অবস্থান ধরো, মানে এই গ্রাফে যে অবস্থান আছে সেটাকে পূর্ব অবস্থান ধরো, তাহলে এটা মানে এই গ্রাফটা নিচের দিক বরাবর কতটুকু নেমে গেছে, এই পরিমাণ নেমে গেছে। তো যদি এখানে রিপ্লেস করো ওয়াই জায়গায় ওয়াই প্লাস এ, আবার যদি এক্সের জায়গায় রিপ্লেস করো এক্স প্লাস বি, তাহলে কিন্তু নিচেরটা পেয়ে যাবে। তারপরে এবার সংকোচন বিবর্তন দ্বারা বোঝায় একটা গ্রাফ মনে পূর্বে যে অবস্থা ছিল এবং সেই অবস্থা থেকে নতুন একটা অবস্থা চলে গেছে বলতে কি বোঝায় এখানে, যে গ্রাফটা গেছে তোমার প্রসারিত হয়ে গেছে বা সংকুচিত হয়ে গেছে। তো ধরো তোমার যেখানে আগে এক্স ছিল, এক্সের জায়গায় যদি তুমি 2x দ্বারা রিপ্লেস করো, মানে ধরো তোমার ফাংশন একটা এক্সের একটা ফাংশন আছে, এখন এক্সের যে ফাংশনটা আছে এক্সের জায়গায় তুমি যদি 2x দ্বারা রিপ্লেস করো, মানে এক্সের জায়গায় তুমি 2x দ্বারা রিপ্লেস করবা, তাহলে এটা দ্বারা কী হবে, এটা দ্বারা বোঝাবে তোমার যে ফাংশনের যে গ্রাফটা আছে সেটা সংকুচিত হয়ে যাবে 2 গুণ, মানে 2 গুণ সংকুচিত হয়ে যাবে। আবার তুমি এক্সের জায়গায় যদি x/2 দ্বারা রিপ্লেস করো, তাহলে তোমার যে ফাংশনটা আছে সেটা 2 মানে ডাবল প্রসারিত হয়ে যাবে। তার মানে কী বললাম, এক্সের জায়গায় যদি আমি 2x বসাই তাহলে আমার কী হবে, সংকুচিত হবে কত গুণ, 2 গুণ। আবার যদি এক্সের জায়গায় f(x/2) বসাই তাহলে কী হবে, তাহলে আমার প্রসারিত হয়ে যাবে কতটুকু প্রসারিত হবে, আমার হচ্ছে 2 গুণ প্রসারিত হয়ে যাবে। তো দেখো আমার যদি আগে থেকে এই ফাংশনটা থাকে তাহলে দেখো তো কী হয়েছে, এটা নিচের যে ফাংশনটা আছে সেটা প্রসারিত হয়ে গেছে। তো আমি এক্সের জায়গায় কী করেছি, এক্সের কোনো একটা গুণিতক বসাই দিয়েছি, তাই কি না, কিন্তু এখানে এক্সে কোনো কিছু দ্বারা ভাগ করা হয়েছে, আর যেটা একের চেয়ে অবশ্যই বড়ো, ধরো এ দ্বারা ভাগ করে কিন্তু আমি নিচেরটাতে কনভার্ট হয়েছে। আবার যদি নিচেরটা কথা যদি আমি চিন্তা করি তাহলে দেখো তো নিচেরটা তুলনার উপরটা কি সংকুচিত না, তাহলে যদি এখানে এক্স থাকতো তাহলে উপরে যদি আমি যেতে হয় তাহলে কী করতে হবে, এটাকে কোনো কিছু দ্বারা গুণ করতে হবে, মানে নির্দিষ্ট সংখ্যা দ্বারা গুণ করলে যে ফাংশনটা পাবো সেটা সংকুচিত হয়ে যাওয়ার পর আমি উপরের ফাংশনটা পাবো। তো এই ছিল। তারপর এটা আসলে কিসের জন্য হয় সেটা যদি তুমি জানতে চাও তাহলে আমি এভাবে বলতে পারি। তো ধরো আগে তোমার যে ফাংশনটা ছিল, ধরো f(x) ইজ ইকুয়াল টু কত ছিল, ধরলাম হচ্ছে এক্সে ছিল। আবার নতুন যে ফাংশনটা হবে এক্সের জায়গায় যদি 2x বসিয়ে দেয় তাহলে কী হবে বলো তো, তাহলে 2xই হবে। তো দেখো তাহলে এখান থেকে লেখা যায় y ইজ ইকুয়াল টু x, আর এখান থেকে লেখা যায় y ইজ ইকুয়াল টু 2x। তাহলে দেখো এখানে যদি এক্সের জায়গায় আমি 1 বসাই, তাহলে ওয়াই মানটা কত পাবো, ওয়াই মানটা করেসপন্ড মানটা আমি 1 পাবো, তাই না। কিন্তু নতুন যে ক্ষেত্রটা হলো, দেখো আমি যদি নিচে গ্রাফ আঁকিয়ে বোঝানোর ট্রাই করি, তো পূর্বের ক্ষেত্রে কী হবে, আমার 1 বসালে আমি ওয়াই মানটাও 1 পাবো। মানে দেখো নতুন ক্ষেত্রে কী হবে, যদি এক্সের মানটা আমি 1 বসাই তাহলে ওয়াই মানটা কত পাবো, এখন 2 পাবো, তাই না। যদি এখানে 1 বসাই তাহলে ওয়াই মানটা আমি 2 পাবো। আবার দেখো যদি এখানে আমি 2 বসাই তাহলে ওয়াই মানটা কিন্তু 2 পাবো। মানে যদি এখানে ওয়াই বসাই তাহলে মানে এক্স মানটা যদি 2 বসাই ওয়াই মানটা 2 পাবো। মানে আগে ওয়াই যে মানটা মানে ফাংশনের যে মানটা আমি
মানে আগে ফাংশনের যে মানটা আমি 2 এর জন্য পেতাম, এখন কিন্তু ফাংশনের সে মানটা আমি 1 এর জন্য পাবো। তো ফাংশনটা যদি আমি আঁকতে চাই তাহলে দেখো উপরের দিকে যে ভ্যালুগুলো আছে, মানে যদি আমি এই পয়েন্টটা ধরি আর এই পয়েন্টটা ধরি, তাহলে দেখো দুটাতেই কিন্তু এক্সের মান সেম, বাট আমার যে ফাংশনের মানটা বা ওয়াই যে মানটা সেটা কিন্তু দুই ক্ষেত্রে ভিন্ন ভিন্ন। মানে আমি আগে যে ভ্যালুটা এইখানে ধরো এক্সটা আছে, মানে আগে আমি যে ভ্যালুটা এইখানের এক্সের জন্য পেতাম, এখন আমি সেই ভ্যালুটা এই করেসপন্ডেন্ট এক্সের জন্য পাবো, তাই এই ক্ষেত্রে কী হবে, আমাদের ফাংশনের উপরের দিকে ভ্যালুটা আছে বা আমাদের ফাংশন ওয়াই অ্যাক্সেসে যে ভ্যালুটা আছে সেটা চেপে আসবে, মানে ফুল ফাংশনটা এখন চেপে যাবে। ঠিক আছে, বিবর্তনের জিনিসটা ওইভাবে ব্যাখ্যা দেওয়া যায় সেমভাবে, সিমিলারলি। জাস্ট কীভাবে চিন্তা করবা, এদিক থেকে এদিকটা চিন্তা করবা, তাহলেই হয়ে যাবে। এবার দেখো সংকোচন বিবর্তন। হ্যাঁ, সংকোচন বিবর্তন তো বললামই এখনই। তো ধরো এই যে এইটার যে গ্রাফটা হবে, মানে এইটার যে ফাংশনটা হবে সেটা কী হবে, বৃত্তের ফাংশন, তাই না? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তো এটাকে কীভাবে লেখা যায়, এক্স ডিভাইড বাই আর হোল স্কোয়ার প্লাস ওয়াই ডিভাইড বাই আর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা কিন্তু বৃত্তের ফাংশন বা বৃত্তের সমীকরণ। তো দেখো তো এখানে যদি আর এর মানটা আমি বাড়াই, আর এর মানটা বাড়ানো মানে কি, 1/r এর মানটা কমে যাবে, তো 1/r এর মানটা যদি কমে যায়, মানে আর এর মানটা যদি আমি বাড়াই, তাহলে কী হবে, তাহলে আমার ফাংশনটা কী হবে, মানে কি আমি কী বললাম এখানে, যদি আর এর মানটা আমি কমাই, যদি কমাই তাহলে 1/r এর মানটা বেড়ে যাবে, তাহলে এক্সের সাথে যে সহগটা গুণ আকারে আছে এখন তার মানটাও বেড়ে যাবে। তো তার মানটা যদি বেড়ে যায় তাহলে কী হবে, সংকুচিত হবে। আবার যদি আর এর মানটা যদি বেড়ে যায় তাহলে 1/r মানটা কী হবে, 1/r মানটা কমে যাবে, সেই ক্ষেত্রে প্রসারিত হবে। তো সেই ক্ষেত্রে আমি এইটা পাবো। দেখো তো এটা কি চিনতে পারবে কি না, এটা কিন্তু একটা উপবৃত্তের গ্রাফ। তাহলে এটা কি হবে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তার মানে এখানে কি, এখানে এ ইজ নট ইকুয়াল টু বি, আর আরেকটা জিনিস দেখো তো বুঝতে পারো কিনা, এর মানটা যদি বি এর সমান হয়, তাহলে কিন্তু আমরা বৃত্ততে ব্যাক করতে পারবো। এ ইজ ইকুয়াল টু বি হলে আমরা বৃত্ততে ব্যাক করতে পারবো। দেখো বিপরীত ফাংশন দ্বারা কী বোঝায়, ধরো আগে তুমি বিপরীত ফাংশন এভাবে সোজা মনে রাখতে পারো যে আগে আমি এক্সের জন্য ওয়াইয়ের যে মানটা পেতাম, এখন আমি ওয়াইয়ের জন্য এক্সের সেই মানটা পাবো। তাহলে জাস্ট কী হবে এখানে, জাস্ট কী হবে, তোমার যে ভ্যালুগুলো আছে ভ্যালুগুলো জাস্ট বদলে যাবে, মানে আগে তোমার এই পয়েন্টটা এখানে থাকে, তাহলে এখন সেই পয়েন্টটা আমার এইখানে চলে যাবে। তো জাস্ট কী হবে এখানে, জাস্ট মিরর হয়ে যাবে, মানে আগে যে ভ্যালুটা আমি একটা নির্দিষ্ট ভ্যালুর জন্য পেতাম, এবং সেই ভ্যালুটা অন্য একটা ভ্যালুর জন্য পাবো, মানে জাস্ট নতুন যে দেখো বিপরীত ফাংশনের জন্য কী হবে, দেখো আমার যদি এই ফাংশনটা হয় এফ অফ এক্স, আর যদি এই ফাংশনটা হয় এফ ইনভার্স এক্স, তাহলে দেখো তো জাস্ট কী হয়েছে, জাস্ট এখানে এক্স আর ওয়াইয়ের মানগুলো জাস্ট প্রতিবিম্ব আকারে এইখানে চলে এসেছে। আর এই জিনিসটা কীভাবে বোঝা যায়, যদি এইখানে আমি একটা ওয়াই ইজ ইকুয়াল টু এক্স গ্রাফের জন্য লাইনটা অঙ্কন করি, তাহলে কিন্তু বোঝা যায়। দেখো এই লাইনের সাপেক্ষে নতুন যে আমার গ্রাফটা হলো সেটা কিন্তু জাস্ট একটা প্রতিবিম্ব। দেখো এই যে আমি আগে এইখানে যে ভ্যালুটা পেতাম, মানে এক্স ওয়াই, দেখো এখানে জাস্ট এখন সেটা শিফট হয়ে গেছে না। যদি এইখানে যদি একটা বিন্দু চিন্তা করি শিফট হওয়ার পরে, মানে প্রতিবিম্ব হওয়ার পরে, তাহলে এখানে ওয়াই এক্স মানে জাস্ট আমার শিফট হয়ে গেছে, মানে একটা আগে যে এক্সের জন্য ওয়াইয়ের ভ্যালুটা পাওয়া যেত, এখন সেটা ওয়াইয়ের জন্য এক্সের ভ্যালুটা পাওয়া যাবে। এবার হচ্ছে পরাবৃত্ত। তো পরাবৃত্ত সমীকরণটাও বা গ্রাফটা আমাদের কাছে সবারই চেনা। বলতো পরাবৃত্তের সমীকরণটাকে, সমীকরণটা হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax, বা আদর্শ সমীকরণ এটা, বা আরেকভাবে লেখা যায় এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু
4ay 4ay। আবার এটা কিন্তু আরেকটা ফর্ম আছে, সেই ফর্মটাকে তোমরা জানো, লিখে জানিও যদি জানো কি না। এবার হচ্ছে উপবৃত্ত। তো উপবৃত্তকে আমরা কীভাবে লিখতে পারি? উপবৃত্তকে আমরা এভাবে আঁকতে পারি। তো উপবৃত্ত তোমরা কি সমীকরণটা জানো? উপবৃত্তের সমীকরণটা কিন্তু একটু আগে বলছি, এক্স স্কোয়ার ডিভাইড বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইড বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, যেখানে এ ইজ নট ইকুয়াল টু বি। আর যদি এজ ইকুয়াল টু বি হয়ে যায় তাহলে বৃত্ততে পর্যবেসিত হয়। আর এইখানে দেখো তো, এই যে আমার এইখানে যে বড় বাহুটা থাকবে, মানে বড় যে অক্ষটা থাকবে সেটাকে বলবো আমি বৃহদাক্ষ, আর যে ছোটো অক্ষটা থাকবে সেটাকে বলবো আমি ক্ষুদ্রাক্ষ, ঠিক আছে। যদি এর ভ্যালুটা বি এর ভ্যালুর চেয়ে বড় হয় তাহলে আমরা কি বলবো? এক্স অক্ষটাকে আমরা বৃহদাক্ষ বলবো, আর ওয়াই অক্ষটাকে আমরা ক্ষুদ্রাক্ষ বলবো, আর ভাইস ভার্সা। আর এইখানে যে দুইটা বিন্দু দেখা যাচ্ছে সেটা কিন্তু কি বলতো? ফোকাস। আচ্ছা, এবার অধিবৃত্ত। তো দেখো, অধিবৃত্তের এখানে যে জেনারেল ফর্মটা সেটা দেওয়াই আছে, আর গ্রাফটা এঁকে দেওয়া আছে। তো দেখো অধিবৃত্তে কিন্তু দুই ধরনের গ্রাফ হয়। এখানে এক্স অক্ষের সাপেক্ষে মনে হচ্ছে ভি আকৃতির বা ইউ আকৃতির দুটো গ্রাফ, তো যখন এটা হবে, এই যে আমার এই সমীকরণটা তার কী মেন করে? এই সমীকরণটা তার মেন করে এইটাই, যে এখানে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে আমার আর অক্ষ, আর এখানে এক্স অ্যাক্সিসটা কী হবে? এক্স অ্যাক্সিসটা হবে আমার অনুবন্ধী অক্ষ। আর এটা দ্বারা ঠিক তার ভাইস ভার্সা জিনিসটাকে মেন করে। এখানে আমার এক্স অ্যাক্সিসটা হচ্ছে আর অক্ষ, আর ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে অনুবন্ধী অক্ষ। এবার সে হৃদয় পরশমণি। দেখো এইখানে যে গ্রাফ দেখা যাচ্ছে তার সাথে হার্টের কোনো মিল পাও কি না? আছে, কিন্তু মিল অনেকটাই আছে। এ হচ্ছে লাভ আঁকতে চাও তাহলে যেটা হবে সেটা হচ্ছে এইটা। তাই কখনো যদি কাউকে উপহার দিতে হয় বা প্রস্তাব দিতে হয় তাহলে এই গ্রাফটা ফাংশনটা একে পাঠিয়ে দিতে পারো, বলতে পারো দেখে নাও আমার মনের অবস্থা বোঝার জন্য। তো যাই হোক না কেন, তো এই যে গ্রাফটা আছে সেটাকে কি বলে? সেটাকে বলে কার্ডিওড, বা যে গ্রাফটা হয় সেটা কি হয়? হার্ট শেপ। তো এইখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ এ প্লাস বি কস থিটা। এখানে এ আর বি এর মানের উপর ভিত্তি করে গ্রাফটার কিন্তু ভিন্ন ভিন্ন আকৃতিতে চেঞ্জ হয়, তো সেটাও আমি দেখাবো পরে। দেখো এখানেও কাঠগোলাপের কঠিন মায়া হৃদয় কোণে রাখি। আচ্ছা, এবার দেখো এখানে তোমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রোজ ফাংশন। আচ্ছা, এখানে তোমরা যে ফাংশনটা দেখতে পাচ্ছ এটাকে কি বলে বলো তো? এটাকে বলে রোজ পেটাল ফাংশন। ফাংশনের গ্রাফ, রোজ পেটাল ফাংশন। কারণ এর যে গ্রাফটা হয় সেটা অনেকটাই রোজের মতো দেখতে বা গোলার মতো দেখতে। দেখো আজকে সব নির্ধারণ পড়াশোনা, এর আগে আমরা কী শিখলাম? হার্ট আঁকা শিখলাম, এখন আমরা কী শিখলাম? রোজ আঁকা শিখলাম। হার্ট আর রোজ দুইটাই পাঠিয়ে দেবা। তারপর তথ্যের নয়েছে, দেখো আমাদের বা তোমরা যারা এক্সপেরিমেন্ট করেছো ল্যাবরেটরিতে, সবসময় কি তোমাদের রেজাল্টটা একদম অন টু দি পয়েন্ট আসতো না? কিন্তু ভিন্ন ভিন্ন পয়েন্ট আসতো, বাট আমরা জোর করে একটা লাইন কল্পনা করে মিলিয়ে দিতাম। তো সেইটাই হচ্ছে এখানের কথা। তো স্ট্যাটিস্টিক্সে এটা ইউজ করা হয়। আসলে আমরা যেটা করি সেটা করারই মতো, বাট আমরা তো এটা করি না। আমরা কী করি? আমরা বিন্দুটাকে আমরা সরিয়ে আনি, বিন্দুটাকে সরিয়ে আনি যে না আমাদের ডেটাই ফুল, আমরা যে ডাকবো সেটা আমাদের গ্রাফ। তো আসলে কিন্তু স্ট্যাটিস্টিক্সে ওইটা করা হয় না। এইখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, আগে যে অবস্থাটা ছিল সেটা কিন্তু বৈধ একটা অবস্থা ছিল। মানে কি, যদি আমার ডেটা কিন্তু আমার ভিন্ন ভিন্ন আসবেই, কারণ দিস ওয়ার্ল্ড ইজ নট এ পারফেক্ট ওয়ার্ল্ড, তাই না? তাই তার মধ্যে যে মানটা আমার মনে হবে যে ঠিকঠাক, মানে যেই লাইন বরাবর গেলে আমার মনে হবে যে ঠিকঠাক, তোমরা সেই বরাবরে যাবো। তো সেইটাই মানে স্ট্যাটিস্টিক্সে এটা ইউজ করা হয়। আবার ল্যাবরেটরিতেও তোমরা যখন কোনো পয়েন্ট এভাবে স্থাপন করার পর একটা গ্রাফ আঁকতে চাবো তখনও সেটা এরকম হবে, মানে কোনো যে লাইনটা দিয়ে গেলে, মানে যেই দিকটাকে দিয়ে গেলে আমার সবচেয়ে সুবিধা হয়, মানে ডেটাগুলো যে পয়েন্টগুলো আছে পয়েন্টগুলো আমার সবচেয়ে ভালো ডিফাইন করে, আমরা সেদিক দিয়ে যাবো। মানে আস্তে আস্তে এখন দেখো এই যে এইখানে
ওয়াই ইজ ইকুয়াল টু এ সাইন এক্স। দেখো তো এখানে এর মানটা চেঞ্জ হচ্ছে, দেখো যদি আমি এইখানে একটা লাইন চিন্তা করি, এইখানে যদি একটা লাইন চিন্তা করি, তো দেখো এটা কিন্তু সম্পূর্ণটাই সাইন এক্সের একটা গ্রাফ। তো দেখো তো এইখানে যদি এর মানটা যদি আমি যত বড় করবো, তত ফাংশনটার মানটা বড় হবে না। ফাংশনটার মানটা বড় হওয়া মানে কি, ওয়াই ভ্যালুটা তত বেড়ে যাচ্ছে। তো ধরো ওয়াই মান, এর মান যত বাড়বে তো ফাংশনটার মান ওয়াই মানটা যত বাড়বে, তাহলে যদি আমি এইখানে এক্সটাকে, ধরো এখানে লাইনটার আমি এক্সটাকে কিন্তু সব পয়েন্টে সিমিলার করে দিয়েছি। কারণ বলো তো এটা কিসের লাইন, এটা বা কিসের সমীকরণ, এটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু ধরো সি। তো এই লাইনে কিন্তু সব পয়েন্টে এক্স মান সেম, জাস্ট ডিফারেন্ট কি, জাস্ট ডিফারেন্স এর মান। তো এর মানটা যত বেশি হয় ফাংশনের ভ্যালুটা দেখো তত উপরের দিকে উঠছে। এবার দেখো আমাদের ইন্টিগ্রেশনেও কিন্তু এরকম অনেক ইউজ আছে, যেখানে বলা হয় তোমার ধরো যদি এটা আঁকি, ধরো এফ অফ এক্স একটা ফাংশন আছে, তো আমাদেরকে বলা হলো এই এফ অফ এক্সের ইন্টিগ্রাল মানে ডিফারেন্ট ইন্টিগ্রাল বা মানটা বের করতে, কত থেকে কতর মধ্যে বের করতে, এ থেকে বিয়ের মধ্যে বের করতে, কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। তো এটা কিন্তু এটা মিন করে। তো ধরো এইখানে যে পয়েন্টটা আছে, সেইখানে ধরো এক্সের ভ্যালুটা কত, এক্সের ভ্যালুটা ধরো এ। আবার এইখানে যে পয়েন্টটা আছে সেখানে এক্সের ভ্যালুটা কত, এক্সের ভ্যালুটা আছে বি। তো এই এ থেকে বি এর মধ্যে আমাদের ফাংশনটার ভ্যালু কত হয়, মানে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে আমাদের সেটা বের করতে হবে। ইন্টিগ্রেশন মূলত ক্ষেত্রফল নির্ণয় করাই, মানে এই সেন্সে যদি আমাদের এক চলকের আন্ডার এভাবে হয়। আবার দেখো অধিবৃত্ত, আরও যাই ভুল দেখেছি। আচ্ছা দেখো এইখানে আমরা একটা ফাংশন কি এঁকেছি, এই ফাংশনটা কি লিখছে এখানে, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/x। তো দেখো এইখানে এক্সের মানটা তুমি যত বাড়াবা, এক্সের মান ধরো তুমি 1 থেকে শুরু করছো, ধরো 1 থেকে শুরু করলাম, তো 1 পয়েন্ট ধরো এইখানে, তো 1 থেকে শুরু করে যত বাড়াবা, যত এদিক বাড়বা অগ্রসর হবা, তত কি ফাংশনটার ভ্যালুটা কমে যাবে না? তাই দেখো 0 দিকে প্রায় অগ্রসর হচ্ছে। দেখো যত তুমি 0 দিকে আগাবো, মানে ধরো পয়েন্ট করে 0 দিকে অগ্রসর হচ্ছে, তখন কী হবে দেখো তো, তোমার হরের মানটা বেড়ে যাবে, হরের মানটা কমে যাবে, তাই ফাংশনের মানটা আস্তে আস্তে বাড়তে যখন শূন্য কাছাকাছি যাবে তখন একদম ইনফিনিটির দিকে অগ্রসর হবে। আবার দেখো যদি এক্সের মানটা এখন নেগেটিভ দিক থেকে শুরু করো, -1 -2 এভাবে বাড়তে মানে কমতে তুমি -ইনফিনিটির দিকে যাবে, তো তখন কিন্তু একদম শূন্য দিকে মিশিয়ে যেতে চাইবে। আবার দেখো তুমি যখন বাম দিক থেকে যখন 0 দিকে আসতে চাবে ডান দিকে, তখন কি হবে, তখন দেখো নিচের ভ্যালুটা আস্তে আস্তে কমতে 0 কাছাকাছি হবে, তখন যে ফাংশনের ভ্যালু তখন কী হবে, তখন আমরা ইনফিনিটির দিকে অগ্রসর হবে। দেখো আমরা সিমিলারলি এর আগে দেখছিলাম না, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 1/, পরমান অফ এক্স। এই ক্ষেত্রে কিন্তু ওয়াই ভ্যালুটা নেগেটিভ হতে পারতো না, কিন্তু এইখানে কিন্তু অবশ্যই পারবে, কারণ আমি কিন্তু এইখানে বলে দিইনি যে এখানে এটা পরমান ফাংশন, তাই যেহেতু না সেহেতু এরকম হবে। বাট দেখো এটাও সিমিলার আগেরটার মতোই। দেখো এখানে আগেরটার থেকে একটু ডিফারেন্ট বোধ করতে পারছো, আগেটা কিন্তু এইখান থেকে এইভাবে ছিল গ্রাফটা, বাট এটা উড়ে গেছে, মানে জাস্ট উল্টে গেছে। কেন উল্টে গেছে দেখো, তুমি এখানে এক্সের ভ্যালু পজিটিভ বা নেগেটিভ যাই বসাও না কেন, এক্স স্কোয়ার মানটাকে অবশ্যই পজিটিভ আসবে না, অবশ্যই পজিটিভ আসবে। তো যদি পজিটিভ আসে তাহলে ওয়াই ভ্যালুটা অলওয়েজ কী হবে, অলওয়েজ পজিটিভ হবে। আর আমরা কি বলেছিলাম, এক্স অক্ষের সাপেক্ষে উপরের দিকটা অলওয়েজ পজিটিভ হয় ওয়াইয়ের জন্য মানে ওয়াই অ্যাক্সিসের উপরের দিকটা। তাই এখানে যে মানগুলো আছে সবগুলো পজিটিভ, তাই আমার যে ফাংশনটা চিত্রটা হবে বা গ্রাফটা হবে সেটা এখানে কি বরাবর হবে বলতো, এক্স অ্যাক্সিসের উপরে হবে, কারণ এখানে সব ওয়াইয়ের মান পজিটিভ। এবার এটা দেখো, তো এইটাও একটা ফাংশন। আর দেখতে পাচ্ছ কি এটা অর্ধবৃত্ত কিসের জন্য হয় বলতে পারবা, একটু চিন্তা করো, আমি একটু পরে বলবো, বাট তোমরা চিন্তা করো, নিজে চিন্তা করলে তোমাদের একটা চিন্তা ভাবনা বিকশিত হবে, নিজে চিন্তা ভাবনা করতে পারবে। কিন্তু পরীক্ষা যাই বলো না কেন একটু বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসবে, নিজে কিন্তু চিন্তাই করতে হবে। যত চিন্তা করবে তত কমন সেন্স বাড়বে, তত নতুন প্রবলেম সামলানোর ক্ষমতা নিজের মধ্যে বাড়বে। তো দেখো এইখানে আবার কেউ প্লাস মাইনাস এখানে বসাতে যাও না। তো যেহেতু এখানে প্লাস মাইনাস দেওয়া নেই সেহেতু অবশ্যই এখানে প্লাস, তো এখানে ওয়াই মানটা কী হবে, ওয়াই মানটা অলওয়েজ পজিটিভ হবে, ফাংশনটার মানটা অলওয়েজ পজিটিভ হবে। তো যদি পজিটিভ হয় আমি বললামই এক্স অ্যাক্সিসের উপরের দিকটা কিন্তু পজিটিভ, তাই যেহেতু উপরের দিকটা পজিটিভ তাই আমার ফাংশনটা অবশ্যই উপরে হবে, মানে এক্স অ্যাক্সিসের উপরের দিকটাই হবে। আর বলো তো এখানে এক্সের মানটা কি
এক্স স্কোয়ার মানটা কি তোমার একের চেয়ে বড় হতে পারে না কিন্তু, কারণ যদি বড় হয় একের চেয়ে তাহলে ভেতরে নেগেটিভ চলে আসবে। যদি নেগেটিভ চলে আসে তখন কি আমরা কোনো ভ্যালু পাবো না কিন্তু, সেটা তখন জটিল সংখ্যা মিন করবে। ঠিক আছে, এর জন্যই আমরা এখানে এক্সের মানটা মানে পরমাণু এক্সের মানটা গ্রেটার দেন 1। তারপর দেখো এইখানে আমি এবার দেখাবো এটা কিসের জন্য বৃত্তের ফাংশন। তো যদি এটা তোমরা এইভাবে চিন্তা করো, y = 1 - x স্কোয়ার, যদি আমি এখন 2 থেকে স্কোয়ার করে দিই তাহলে কী হবে, y² = 1 - x স্কোয়ার। যদি x স্কোয়ারটাকে এদিকে আনি তাহলে কী হবে, y² = x স্কোয়ার প্লাস y² = 1। যেটা কিসের গ্রাফ বলো তো, বা যেটা কিসের সমীকরণ বলো তো, এটা কিন্তু বৃত্তের সমীকরণ। আর যেহেতু আমার বলেই দিছে যে আমার ফাংশনটার মানটা পজিটিভ হবে, তাই আমরা কিন্তু নিচের দিকটা পাবো না। একটু যদি তোমার চিন্তা ভাবনা করার ক্ষমতা থাকে যেটা বৃত্তের ফাংশন হবে, যদি এখানে দেখো যে f(x) এর মানটা এখানে পজিটিভ হবে, কারণ এইখানে রুটের আগে নেগেটিভ নাই, তাই এটা অবশ্যই পরমাণু ফাংশন মিন করে। তাই এখানে কি হবে, তাই এখানে আমার y যে মানটা হবে সেটা অলওয়েজ উপরের দিক থাকবে, মানে পজিটিভ হবে। যেহেতু পজিটিভ হবে, নিচের দিকটা যেহেতু y এর মান নেগেটিভ, তোমার গ্রাফটা নিচের দিকে থাকবেই না। যদি নাই থাকে তাহলে আমার কী হবে, অর্ধবৃত্ত হবে। সরি, দেখো এখানে একটা ফাংশন আছে, ফাংশনটা কি, ফাংশনটা হচ্ছে f(x) = x³। তো এখানে ফাংশনটা এরকম হবে। আবার দেখো যখন আমি এক্স মানটা 1 থেকে 0 থেকে শুরু করে এই দিকে অগ্রসর হবে পজিটিভের দিকে, 1 2 3 এভাবে যখন বাড়তে থাকবো, তখন দেখো তো বাড়তে এত ইনফিনিটির দিকে চলে যাবে না যত আমি এক্স মানটা বাড়াবো। আবার দেখো যত আমি এক্স মানটা কমাবো তত কী হবে, দেখো তো যত এক্স মানটা ধরো -1 লিখলাম, তাহলে কী হবে, ফাংশনটার মান কিন্তু -1 হবে। ধরো যদি -2 দিই তাহলে ফাংশনটার মান কী হবে, -8 হবে। তো আমি এইখানে এক্স মানটা যত কমাবো ফাংশনটার মান তত ঋণাত্মক ওয়াইয়ের দিকে অগ্রসর হবে, মানে এক পর্যায়ে তখন যেতে ইনফিনিটির দিকে চলে যাবে যদি এক্সের ভ্যালুটা ইনফিনিটির দিকে অগ্রসর হয়। আচ্ছা, তারপর এখন এইখানে একটা কথা বলা হয়নি। তো ধরো এইখানে যে ফাংশনটা আছে, এই যে ফাংশনের যে গ্রাফটা আঁকছে, তো এই ধরনের এক্সের যে পাওয়ারটা আছে, এক্সের পাওয়ার যদি অড হয়, অড বলতে কি বিজোড়, মানে এই যে ফাংশন আকৃতিতে আছে সেটা x⁵, তারপর x�7, তারপর x⁹, প্রায় এই সবগুলোর জন্যে কাইন্ড অফ সিমিলার হবে। জাস্ট কী হবে, ধরো এই মানটা যত বাড়বে তত এইটা কত কাছাকাছি হয়ে উপরের দিকে তত কাছাকাছি হয়ে উপরের দিকে উঠবে। তো এইটাই আর এই মানটা তোমার মনে রাখবো, মানে এই যে গ্রাফের শেপটা আছে সেটা মনে রাখবে, এটা কিন্তু স্পেশাল। যদি এখানে x⁵ মানটা মনে রাখো বা গ্রাফটা কেমন হয় মনে রাখো, তাহলে কিন্তু এর যে অডগুলো আছে, মানে যে এর যে অড ফর্মগুলো আছে 3 থেকে শুরু করে যত উপরের দিকে যাবা সবগুলো ফর্মটা কিন্তু প্রায় সিমিলার হবে। তেমনইভাবে দেখো এটা কিন্তু পরাবৃত্তের গ্রাফ, তোমরা কি চিনতে পারছো? চিনতে পারার কথা। আর এইখানে যে গ্রাফটা আছে দেখো তো, আমি এক্স মান যদি 1 বসাই তাহলে আমরা ফাংশনের মান কী পাবো, ফাংশনের মান আমি 1 পাবো। আবার যে এক্স মান যদি আমি -1 বসাই তাহলে ফাংশনের মান কী পাবো, 1 পাবো। তাহলে ফাংশনের মান অলওয়েজ এখানে পজিটিভ, আর পজিটিভ আমি দিকটা কোনটা বলছি, উপরের দিকটা বলছি। তাই ফাংশনের যে ভ্যালুটা আছে সেটা সবসময় উপরের দিকে থাকবে। আবার দেখো এখানে স্পেশাল লিখছি কেন, আগেরটার মতোই কিন্তু এখানে এক্সের যদি ইভেন নাম্বার হয়, এখানে মানে এক্সের পাওয়ার যদি ইভেন হয়, ইভেন বলতে কী বোঝায়, ইভেন বলতে বোঝাচ্ছে জোড়, মানে এক্সের পাওয়ার যদি জোড় হয় তাহলে এই যে ফাংশনের যে আকৃতিটা আছে প্রায় সিমিলার হবে, মানে x⁴, x⁶, x⁸, এইভাবে যতগুলো আছে কী হবে, যত এক্স পাওয়ার বাড়বে তত তোমার উপর দিক খারাপ হবে, এটাই। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ধুর আর কত ভালো লাগতেছে না ভাই, আমাদেরকে আনলো যে কোনো গ্রাফ কীভাবে আঁকতে হয় সেটা দেখাবে বলে, আর এসব আমাদেরকে কী মুখস্থ করাচ্ছে। তো তোমাদের অপেক্ষার পালা শেষ। এতক্ষণ তোমাদেরকে এগুলো দেখানো কারণ তোমরা যেন একটা গ্রাফ সম্পর্কে আইডিয়া রাখতে পারো, যে মুখস্থ যে করতে হবে তা না, গ্রাফটা দেখে যদি একটা ধারণা করতে পারো, আচ্ছা এইটা তো এই মিন করে, এই ভ্যালুটা এইরকম হলো কিসের জন্য হলো, একটা গ্রাফ এরকম জাস্ট উপরের দিক থাকলো কিসের জন্য থাকলো, বা নিচের দিক নামলো কিসের জন্য নামলো, এটা কিন্তু জানার দরকার আছে। এই আইডিয়াটা তোমাদের ডেভেলপ করা ছিল আমার মেন কাজ। আচ্ছা, এখন সেট কর মানে কীভাবে যে কোনো গ্রাফ আঁকতে হয় সেটা আমি তোমাদেরকে দেখাবো।
আর এটাকে বলে স্কেচিং, মানে বিন্দু আমি জাস্ট বের করবো, বিন্দু বের করবো করে জাস্ট সেগুলোকে আমি স্থাপন করব, করে যে গ্রাফটা হবে সেই শেপটা নির্ধারণ করবো। সেটা যে কোনো গ্রাফের জন্যে আমরা এভাবে হয়তো বা তোমাদের মনে থাকতে পারে ছোটো ক্লাস থেকে তোমাদেরকে এভাবে শেখানো হয়েছে, আমরা জাস্ট পয়েন্টগুলো বের করতাম, পয়েন্টগুলো বের করে যোগ করতাম। বাট এটা কীভাবে আমরা নিখুঁতভাবে আর কত স্পেশালাইজড ফর্মে করা যায় যাতে যে কোনো গ্রাফে আমাদের না আটকায়, সেটাই আমি আজকে দেখাবো। তো ফার্স্টে একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অক্ষের ছেদক। অক্ষের ছেদক জিনিসটা বলতে কী বোঝায়, ধরো একটা ফাংশন আছে তোমার দুই চলক বিশিষ্ট। তো দুই চলক বিশিষ্ট বলতে কী বোঝায়, ধরো যে ফাংশনটা হবে, মানে যে সমীকরণটা হবে সেটা জাস্ট এক্স আর ওয়াই দিয়ে। তো এক্স আর ওয়াই দিয়ে, তো আমি কি তোমাদেরকে বলেছিলাম যে ধরো এটা একটা এটা যে অ্যাক্সেস, তো এটাকে কি বলে, এটাকে বলেছে এক্স অক্ষ, এক্স অ্যাক্সেস। আর এটাকে কী বলে, এটাকে বলেছে ওয়াই অ্যাক্সেস, ওয়াই অ্যাক্সেস। তো এক্স অ্যাক্সেসে কী হয়, এক্স অ্যাক্সেসে কিন্তু ওয়াই ইজ ইকুয়াল টু 0 হয়, আর ওয়াই অ্যাক্সেসে কী হয়, ওয়াই অ্যাক্সেসে কিন্তু এক্স ইজ ইকুয়াল টু 0 হয়। তো ধরো আমাদের কাছে একটা সমীকরণ দেওয়া আছে, তো এই সমীকরণে যদি আমি এক্স ইকুয়াল 0 একবার বসাই দিই তাহলে কী পাবো বলো তো, পাবো যে আমাদের সমীকরণটা আছে সেটা ওয়াই অক্ষে কোথায়, মানে কোন বিন্দুতে আমরা সেট করেছে আমরা এটা পাবো। আর যদি একবার ওয়াই ইকুয়াল টু 0 বসিয়ে দিই তাহলে কী পাবো, এক্স অক্ষকে কোন বিন্দুতে সেট করেছে এটা পাবো। তো যদি এই দুইটা বিন্দু পেয়ে যাই তাহলে কিন্তু আমাদের যদি সরলরেখার কোনো সমীকরণ হয়, দুই চলক বিশিষ্ট। আর এখানে একটা কথা আছে, এটা হচ্ছে একঘাত, মানে কী হবে, পাওয়ারটা কোনোটার পাওয়ার একের বেশি হওয়া যাবে না, বোধ এক্স কমা ওয়াই কোনোটার পাওয়ার একের বেশি হওয়া যাবে না। যদি একের বেশি হয় তাহলে কিন্তু এটা তোমরা ইউজ করতে পারবো না। যদি এক্স আর ওয়াই দুইটারে তোমার যে পাওয়ার সেটা যদি একের সমান হয়, মানে একের সমান হয়, আর যদি এরকম সরল কোনো ফাংশন হয়, ধরো সরল কোনো বহুপদী হয়, ধরো এরকম এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 2, তো এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস 3y, মানে এরকম সরল যে আকৃতিগুলো আছে সেগুলোর ক্ষেত্রে তুমি ইউজ করতে পারবে, তো কী করবে, দুইটা বিন্দু যেহেতু বের করেই ফেলেছি, জাস্ট এগুলোকে যোগ করে দেবো, তাহলে কিন্তু আমার এই যে গ্রাফটা পাবো সেটা এই সমীকরণটাকে মিন করবে, আর আমি যে বললাম এক্স অ্যাক্সিসে ওয়াই 0 বা ওয়াই অ্যাক্সিসে এক্স 0, আর এখান থেকে যদি দুইটা পয়েন্ট পাবো, এটা কিন্তু দুই চলক বিশিষ্ট যে কোনো সমীকরণের ক্ষেত্রে সত্য। বাট তুমি যদি একটা পূর্ণাঙ্গ গ্রাফ আঁকতে চাও তাহলে এটা জাস্ট কাজ করবে যদি এরকম সরল কোনো সমীকরণ হয় তার ক্ষেত্রে। এই যে এখন যেমন এইটা আছে, এটা যেমন কি আছে, ওয়াই ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স। তাহলে ফার্স্ট আমি কী করবো বললাম, আমার এখন কাজ এটা এক্স অ্যাক্সিসে কোথায় সেট করে সেটা বের করা, আর ওয়াই অ্যাক্সিসে কোথায় সেট করে সেটা বের করা। তো কী বললাম, এক্স অ্যাক্সিসে কী হবে, এক্স অ্যাক্সিসে কী হবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস, এক্স অ্যাক্সিসে কি, এক্স অ্যাক্সিসে ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাই এই ফাংশনের জায়গায় যদি ওয়াই ইজ ইকুয়াল টু আমি 0 বসাই দিই তাহলে কী হবে, 0 ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্স, বা এক্সের ভ্যালুটা কী হবে, আমার 2 হবে। আবার ওয়াই অ্যাক্সিসে কী হবে, এক্স ইজ ইকুয়াল টু 0, তাই এক্সের জায়গায় যদি আমি 0 বসাই দিই তাহলে কী হবে, ওয়াই ভ্যালুটা 2 হবে। তাই আমি এখান থেকে কী বিন্দু পেলাম, 2,0, এখান থেকে কী বিন্দু পেলাম, 0,2। এখন যদি এগুলোকে বসাতে চাই তাহলে এখানে 1 2 1 2, একটা বিন্দু হচ্ছে 0,2 এইখানে, এইখানে, আর 2,0 হচ্ছে এইখানে। তো যদি গ্রাফ আঁকতে চাই তাহলে জাস্ট এই দুটাকে যোগ করে দেবো, তাহলে আমরা যে গ্রাফটা পাবো সেটা কার গ্রাফ, এফ অফ এক্স ইজ ইকুয়াল টু 2 মাইনাস এক্সের গ্রাফ। এবার দেখো যদি 3 চলক বিশিষ্ট হয়, 3 চলক বিশিষ্ট বলতে কি, আমার এখানে যে অ্যাক্সিস আছে, আমার এখানে এক্স ওয়াই জি 3টা অ্যাক্সিসে থাকবে। এখানে ধরো এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, মানে 3টা অ্যাক্সিসে থাকবে। আর এই ক্ষেত্রে কী বলো তো, এক্স অ্যাক্সিসে দেখো, এক্স অ্যাক্সিসে হচ্ছে ওয়াই কমা জেড দুইটাই 0, তারপর জেড অ্যাক্সিসে ওয়াই কমা এক্স দুইটাই 0, আবার ওয়াই অ্যাক্সিসে কি বলো তো, এক্স কমা জেড দুইটাই 0। তো এভাবে করে আমরা 3টা বিন্দু পেয়ে যাবো। কী বিন্দু পেয়ে যাবো, একটা বিন্দু পাবো তোমার
গ্রাফটা এক্স অক্ষকে কোন বিন্দুতে ইন্টারসেপ্ট করে, একটা ভাব হচ্ছে গ্রাফটা জেড অক্ষকে কোন বিন্দুতে ইন্টারসেপ্ট করে, একটা বিন্দু ভাব হচ্ছে গ্রাফটা ওয়াই অক্ষকে কোন বিন্দুতে ইন্টারসেপ্ট করে। তো এর মাধ্যমে 3টা বিন্দু পেয়ে যাবো। তো এখানে কি একটা জিনিস বুঝতে পারছো যে এর মাধ্যমে আমরা জাস্ট 3টা বিন্দু বের করে কার কার গ্রাফ আঁকতে পারবো, সেই সব গ্রাফ আঁকতে পারবো যে এখানে এক্স ওয়াই আর জেডের পাওয়ার 1, এক্স ওয়াই আর জেডের পাওয়ার 1, আর ফাংশনটা একটা বহুপদী আর হচ্ছে আমার যে ফাংশন আছে সেটা হচ্ছে সিম্পল একটা ফাংশন। তো ধরো এই যে এখানে একটা উদাহরণ দেওয়া আছে, এখানে এক্স ওয়াই জেড দুইটারই পাওয়ার 1। তাই যদি আমি এটার গ্রাফটা কেমন হবে সেটা আঁকতে চাই, তাহলে কী করবো বলো তো? ফার্স্ট এরকম ভাগ করে ফেললাম, আর ধরো আমি গ্রাফটা আঁকবো যে এইখানে, গ্রাফটা আমি এখানে আঁকবো। তো আমি এখানে এক্স এক্সেস, ওয়াই এক্সেস, জেড এক্সেস নাম দিলাম। তো কিন্তু যে কোনো একটা নাম যে কোনোটা দিতে পারো, জাস্ট একটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, এটা মাথায় রেখেও। তাহলে এটা আমি ফার্স্টে বের করবো এক্স এক্সেসে কোন বিন্দুটি ইন্টারসেপ্ট করে, এটা হচ্ছে এক্স এক্সেসে, ওয়াই এক্সেসে, জেড এক্সেসে। এক্স এক্সেসে বললাম কি বলতো, ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু 0। তো ওয়াই কমা জেড ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে কী হবে, এক্স ইজ ইকুয়াল টু 1 হয়। একইভাবে এখানে কী হবে, এক্স কমা জেড ইজ ইকুয়াল টু 0, তাহলে ওয়াই ভ্যালুটা 1, এখানে এক্স কমা ওয়াই ইজ ইকুয়াল টু 0, তাহলে জেড ভ্যালুটা হবে, সরি জেড ভ্যালুটা হবে 1। তাহলে এখান থেকে কী বিন্দু পাবো, 1, 0, 0, এখান থেকে 0, 1, 0, তারপর এখান থেকে 0, 0, 1। তো বিন্দুগুলো যদি এখন স্থাপন করতে চাই, দেখো তো এখানে কি, এটা কিন্তু আমার 1, 0, 0, তারপর এটা 1, 0, 1, 0, এটা হচ্ছে 0, 0, 1। জাস্ট এখন বিন্দুগুলো যোগ করে দেব, একটা এখানে, একটা এখানে, তারপর একটা এখানে। তাহলে এখানে আমরা যেটা পেলাম সেটাই কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটার সমীকরণ। তো একটা জিনিসকে তোমরা বলতে পারবা, যদি আমি এই নিচের দিকটার কথা মনে করি, এইখানে নিচের দিকটার কথা মনে করি, আচ্ছা আলাদা করে আঁকি, সমস্যা নেই। যদি আমি এই নিচের দুইটা অ্যাক্সেসকে এইভাবে দেখাই, এক্স কম ওয়াই অ্যাক্সেস, আর যদি নিচের এই লাইনটাকে আঁকতে চাই, তাহলে ধরো আমরা এটাকে এইভাবে আঁকবো, তাই না? বলো তো এই বিন্দুটা কী হবে, বলো তো? এই যে এখন আমাদের জেডের যে কথাটা আছে, জেডের আমরা প্রসঙ্গ থেকেই ভুলে যাব, এটা আমাদের এক্স, যে এটা আমাদের ওয়াই। তাই এখন আমরা জেডের প্রসঙ্গে ভুলে যাবো, ধরো জেড এক্সিস্টই করে না। তাহলে কী হবে বলো তো, এইখানে আমার এইখানে যেমন ছিল এটা কত, 1, 0, 0, তারপর এটা 0, 0, 1, আর এটা কি ছিল 0, 1, 0। তাই যেহেতু এখন জেড এক্সিস্ট করে না, তাই কী হবে, এক্সের এখানে 1, 0, তারপর যদি এখানে চিন্তা করি তাহলে কী হবে 0, 1, তারপর নিচের কিন্তু বেসটা পেয়ে গেলাম। তাই কেউ যদি এখন এইখান থেকে এরিয়া ইন্ডিকেট করতেছে তাহলে কী করবে বলো তো, চিন্তা করে মানে সম্পূর্ণটা যদি আমি যে ভলিউমটা, মানে এই যে সমীকরণটা আছে, এই সমীকরণ যে গ্রাফটা আমি আঁকলাম এইখানে, এটার ভলিউমটা কী হবে সেটা যদি আমি চিন্তা করতে চাই, তাহলে কী করতে হবে, ফার্স্টে আমার এক্সেল লিমিটটা লাগবে, মানে ট্রিপল ইন্টিগ্রেশন করতে হবে। ট্রিপল ইন্টিগ্রেশন বলতে কি, ট্রিপল ইন্টিগ্রেশন করতে হবে, এটা হচ্ছে তোমার কথা থেকে কত, তোমার এক্সের যে লিমিটটা হবে, ফার্স্টে যদি এখানে কি লিখি ডিএক্স ডিওয়াই ডিজেড, তাহলে আমার এক্সের লিমিটটা দিতে হবে। এক্সের লিমিটটা কী হবে বলো তো, এক্সের লিমিটটা এখানে 0 থেকে 1 অব্দি, তাহলে 0 থেকে 1। তাহলে ওয়াই লিমিটটা কী হবে, যদি এখানে আমি একটা ভার্টিক্যাল স্টেপ কল্পনা করি, তাহলে এখানে কি, এখানে ওয়াই ভ্যালুটা হবে তোমার 0, আর এখানে ওয়াই ভ্যালুটা কত হবে, এখানে ওয়াই ভ্যালুটা হবে, এখানে জেড ইকুয়াল এক্সিস্টই করে না, তাহলে কী হবে, ওয়াই ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স। তাহলে আমার কী হবে, এখানে ওয়াই ইজ ইকুয়াল টু 0 থেকে 1 মাইনাস এক্স, তেমনই হবে। এখন কী করতে হবে, এখন জেডের যে লিমিটটা সেটা দিতে হবে। তো দেখো তো জেডের এখানে যদি আমি এখানে একটা স্টেপ কল্পনা করি, তাহলে দেখো তো যে এখানে জেড ইজ ইকুয়াল টু কত, জেড ইজ ইকুয়াল টু 0, আর এখানে কত, যদি ওগুলোকে সবাই দিকে পাঠিয়ে দিই তাহলে 1 মাইনাস, মানে কী হবে, জেড ইজ ইকুয়াল টু 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই, তাহলে কী হবে, জেড ইজ ইকুয়াল টু 0 থেকে 1 মাইনাস এক্স মাইনাস ওয়াই। এখন যদি এটাকে আমরা ইন্টিগ্রেট করি তাহলে এই যে ভলিউমটা আছে, মানে ফুল যে ভলিউমটা আছে সেটা আমরা পেয়ে যাব।
ফলনটা আমরা পেয়ে যাবো। আচ্ছা, এবার 3 বিষয়টা এটাও, তো এটা তোমরা নিজেরাই করবো, এটা তোমরা এসডব্লিউ একদম সিমিলারলি পেয়ে যাবা। এবার সর্বঘটের কাঠালিগুলো, এতক্ষণ তো আমরা বিন্দু বিন্দু বের করো বা মুখস্থ করো এভাবে শিখলাম। এখন আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কোনো কিছু মুখস্থ না করে বা কোনো কিছু না জেনে কীভাবে করা যায়। তো তার জন্য আমি ক্যালকুলেটারে তোমাদেরকে দেখিয়ে দেবো। তো কী করবো, ফার্স্টে মডে যাবো, গিয়ে এখান থেকে টেবিল সিলেক্ট করবো। তো তোমাদের যার ক্যালকুলেটার সেখান থেকে এটা করে নেবা। জাস্ট মোডে যাবা, গিয়ে ওখান থেকে টেবিল অপশনে সিলেক্ট করবা। আমি এটা 9921 প্লাসে দেখাচ্ছি, তোমরা চাইলে 9921 বা 9921 CW যেটাতে চাও করতে পারো। তো তারপর এখানে একটা ফাংশন আছে, তো ধরো আমি একটা ফাংশন দেবো x² - 4 x² +4। তো তার জন্য কী করবো, আমি ফার্স্টে এক্স দিতে হবে, তাই না? দেখো তোমার যে ব্র্যাকেট চিহ্নের নিচে আমার এক্স আছে আর সেটা আমার অ্যাশ কালার বা একটু পিঙ্ক কালার। সো আলফাতে ক্লিক করবো, এক্সে ক্লিক করবো, এক্স চলে আসছে। তারপর স্কোয়ারে ক্লিক করবো, x² -4 ইকুয়াল সাব দেবো। তাহলে দেখো আরেকটা ফাংশন আছে। তো এখানে আমি আরেকটা ফাংশন ধরো দেবো কিছু একটা, ধরো x+7 বা কী করবো x+7 দিলাম। এখন চাচ্ছি তুমি কোন মান থেকে মানে এক্সের কোন মানের জন্য স্টার্ট করতে চাও। আমি দিলাম মনে করো কত -5 দিলাম। এক্সের কোন মান তুমি শেষ করতে চাও, ধরো আমি এখানে দিলাম কত 5 দিলাম। আর স্টেপ মানে এক্সের কত মান পর তুমি ওয়াইয়ের মান চাচ্ছ, তো ধরো আমি 0.5 দিলাম 0.5। আর তাহলে দেখো এখন তোমার চলে আসছে। তো এই বিন্দুগুলো এখন দেখো একবার কতগুলো বিন্দু চলে আসছে। এখন জাস্ট তুমি কর্মজোর আকারে বিন্দুগুলো বসিয়ে দেবো, বিন্দুগুলো বসিয়ে দেবা, তারপরে স্কেচটা কমপ্লিট করবো, তাহলে শেষ। তো এইভাবে বাকিগুলো করতে পারবো। আমি আর দেখাচ্ছি না বাকিগুলো আমি জাস্ট করবো, মানগুলো বসাবো, তোমাদেরকে মুখোমুখি বলবো। তো এই অবধি। আচ্ছা, এখন কি করতে হবে, ক্যালকুলেটার লাগবে আর সে বিন্দু বের করতে হবে। তো এইভাবে ক্যালকুলেটার বিন্দু বের করে আমরা ছোটো করে বিন্দু আমরা ফার্স্টে বের করে নেব। নিয়ে যদি এটাকে আমরা যোগ করে দিই তাহলে আমাদের যে কাঙ্ক্ষিত গ্রাফটা আছে সেটা আমরা পেয়ে যাবো। ওকে, তাহলে ফার্স্ট এটা ট্রাই করি। তো দেখো এটা করার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে কি একটা জিনিস তুমি বুঝতে পারছো, সেটা হচ্ছে x = যখন 5 হবে তখন কিন্তু ফাংশনটার ভ্যালু ডিফাইন্ড হবে না। তাই বিন্দুগুলো তুমি যখন স্থাপন করবা বা ক্যালকুলেটার যখন দেবা তখন এই কথাটা মাথায় চিন্তা করবা যে 5-এর যে সামনে আর পিছনে দুটো ভ্যালু আছে, তার জন্য তুমি পাবা, ঠিক আছে, মানে 4-এর জন্য পাবা, 6-এর জন্য পাবা, বাট 5-এর জন্য তুমি পাবা না। তো 5-এ কী হবে সেটা জানতে গেলে কী করতে হবে, 5-এর যে আশেপাশে যে বিন্দুগুলো আছে সেগুলো নিয়ে চিন্তা করতে হবে। তো ফার্স্টে কী করবো, ফার্স্টে সরল মানে দূর করে আমি 1 থেকে শুরু করে ধরো 6-7 অবধি যাবো, তাহলে ফাংশনটা একটা আশেপাশে কী হবে সেটা বুঝতে পারবো। আর ফাংশনটার যখন পয়েন্টটা মানে ফাংশনটার ভ্যালুটা যখন এক্সের ভ্যালুটা যখন 5-এর কাছাকাছি যাবে তখন কী হবে সেটা বোঝার জন্য কী করবো, 5-এর কাছাকাছি ভ্যালুগুলো দিয়ে চিন্তা করবো। তো যদি আমি আঁকতে চাই, ফার্স্টে আমার যে ফাংশনটা আছে সেটাকে ক্যালকুলেটার ইনপুট করবো। তার জন্য কী করবো, তার জন্য আমি টেবিল মোডে যাবো, তারপর ফাংশনটাকে ইনপুট করবো 1/5 - 6। এখন দ্বিতীয় ফাংশন দরকার নেই। স্টার্ট কত থেকে করবো, স্টার্ট তো বললাম, স্টার্ট ধরা যায় তোমার 2 থেকে শুরু করতে পারো বা 1 থেকে যদি চাও 1 থেকে শুরু করতে পারো। আর ধরো 7 অবধি দিলাম, 1 থেকে 7। তো 1 থেকে শুরু 7 পর্যন্ত যাবো। আর স্টেপ বলতে এখানে কী বোঝায়, কত মানে এক্সের ভ্যালুটা তুমি কত দূর পর চাও। তো আমি এখানে 1 দেবো ফার্স্টে, কারণ ফার্স্টে আমার অতটা বেশি কমপ্লিকেশন আসার কথা না। তো 1 দিলাম, তাহলে কী পাবো 1 2 3 1 2 3। ফার্স্টে আমরা দিয়ে নেবা যাতে তোমার সুবিধা হয়। তো এক্সের ভ্যালু যখন 1 তখন ওয়াইয়ের ভ্যালু কত 0.25, মানে 1-এর জন্য কত 0.25, তারপর পয়েন্টটা এখানে। তো 2-এর জন্য কত, 2-এর জন্য হচ্ছে 0.33, আরও না আমরা নিচের দিকে। তারপর হচ্ছে 3-এর জন্য কত, 3-এর জন্য হচ্ছে 0.5, 3-এর জন্য হচ্ছে 0.5, 3-এর জন্য হচ্ছে 0.5। তো 3-এর জন্য 0.5টা কত হবে, 0.5টা ধরেছে এইখানে কত একটা হবে। আবার কী হবে, 4-এর জন্য হচ্ছে 1, 4-এর জন্য হচ্ছে 1, 4টা হচ্ছে এখানে, 4-এর জন্য কত হবে, 4-এর জন্য হবে 1। তো 5-এর জন্য এরর আছে, এরর ঠিক আছে। তবে 6-এর জন্য কত হবে, 6-এর জন্য তোমার হবে -1। 6 যদি এখানে হয় তাহলে কী হবে, এটা -1। আবার কী হবে এখানে 7-এর জন্য -0.5, আবার
আরেকটা যদি ইকুয়াল দাও এইটার জন্য যদি বের করো 0.3, মানে এদিক বরাবর কিছু একটা যাবে। তো আমি জানতে পারছি যে আমার 1 2 3 4, 4-এ কী হবে, তারপর হচ্ছে আমার যদি এটাকে 6 ধরি তাহলে 6-এ কী হবে, 4 আর 6, বাট 5-এ আমার কী হবে সেটা আমি জানি না। তার জন্য এখন আমি কী করবো, আবার হচ্ছে রিসেট দেবো, মানে এসিতে সাব দেবো, ফাংশনটা দেওয়াই থাকবে। এখন আমি কী করবো, যে স্টেপ আছে বা স্টারটা আছে, স্টারটা এখন কত থেকে দেবো বলো তো, স্টারটা এখন আমি 4 থেকে দেবো, আর ইনটা কত দিয়ে দেবো, ইনটা আমি 6-এ দেবো। আর আমি কত করে স্টেপ চাই, এখন আমি পয়েন্ট কত করে দেবো, এখন আমি 0.25 করে দেবো, কারণ আমি এখন কাছাকাছি একটু যেতে চাই, গিয়ে দেখতে চাই কত কী অবস্থা হয়। দেখো 4-এর জন্য কী আসে, 4-এর জন্য কিন্তু 1-ই আসে, 4-এর জন্য এখন 1-ই আসে। তা 4.25-এর জন্য কী আসে, 1.33, 1.33, তাহলে এইখানে। তারপর 4.5-এর জন্য কী আসে, 4.5-এর জন্য 2 আসে। তারপর 4.75-এর জন্য কী আসে, 4.75-এর জন্য আসে আমার কত, 4। তো দেখতে পাচ্ছি আমি যত মানটা আমি এদিকে দিব তত উপরের দিকে উঠে যাচ্ছে, তার মানে আমি এই প্রশ্নটা সম্পর্কে একটা ধারণা পাই। সেটা কি, সেটা সময় এই ভ্যালুটা এভাবে 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 একদম উপরে উঠে যাবে, একদম উপরে উঠে যাবে। এখন 5 কিন্তু বেরোই আসে, আবার যদি এখন 5-এর পর থেকে দেখতে ধরি তাহলে কি 5.25-এর জন্য আসছে -4, 5.25, 5 তো বললাম এটা, তাহলে 5.25-এর জন্য আসছে আমার -4, তো ধরো -4টা আমরা এইখানে। তারপরে আচ্ছা -4, তারপর 5.5-এর জন্য কত আসছে, -2, এটা ধরো এইখানে। তারপর 5.75-এর জন্য কত, 1.33, তারপর বললামই তো। তারপর 9-এর জন্য কত, -1। তো দেখো এইখানে যে আমি গ্রাফটা পেলাম 9-এর জন্য বলতে কি বললাম, 6-এর জন্য, 6-এর জন্য -1, তো এটা তো পেয়ে গেছি। তো দেখো এই দিকটাও কি এদিক বরাবর উপর দিকে উঠতে চাচ্ছে না, তো দেখো এইটাই। তাহলে কি দেখতে পাচ্ছি আমি, 5 ভ্যালুটা যখন এই দিক থেকে 5-এর দিকে অগ্রসর হচ্ছে তখন ফাংশনটার যে গ্রাফটা সেটা কিন্তু ইনফিনিটির দিকে যাচ্ছে, ইনফিনিটির দিকে যাচ্ছে। ও যখন ফাংশনটার ভ্যালু মানে 5-এর দিকে অগ্রসর হচ্ছে কোন দিক থেকে, হাতের ডান সাইড থেকে বাম সাইডে, ডান সাইড থেকে বাম সাইডে, তখন কিন্তু আমার যে ফাংশনটার ভ্যালু সেটা আমার ইনফিনিটির দিকে অগ্রসর আছে। তুমি দেখো তো যে এটা কিন্তু আমার কোন পয়েন্ট, এটা কিন্তু আমার x=5। আবার দেখো তো আমি কি এখানে একটা কথা বলছিলাম, এখানে কি একটা কথা বলছিলাম যে আমার যদি দেখো তো এখানে আমি কী করতে পারি। আচ্ছা এখানে কী করা যায়, -1 তাকে লেখা যায় x-5, তো দেখো এক্সের জায়গায় এখন কি x-5 আছে না, তার মানে কি, তার মানে এখানে অ্যাক্সিস ট্রান্সফার হয়েছে, মানে আমার যে গ্রাফটা আছে সেটা x অক্ষ বরাবর 5 ঘর সরে গেছে। তো দেখো x অক্ষ বরাবর কিন্তু 5 ঘরই সরে গেছে। আগে আমরা যে ফর্মটা পেয়েছিলাম সেটা কী পেয়েছিলাম, দেখো তো এরকম কিছু একটা না, আমার এটা ছিল এইভাবে, এটা ছিল এইভাবে। তো এখন এখানে একটা জিনিস বলতে পারো যে তাহলে গ্রাফটা উল্টে গেল কেন, তো গ্রাফটা উল্টে যাওয়ার কারণ হচ্ছে এখানে দেখো এক্সের জায়গায় -x আছে, এক্সের জায়গায় -x, এক্সের জায়গায় যখন -x হবে তখন গ্রাফটা ওয়াই অক্ষের সাপেক্ষে উল্টে যাবে। তো ওয়াই অক্ষের সাপেক্ষে যদি উল্টে যায় তাহলে এটা কী হবে, তো এটা হবে এরকম, এটা এরকম, সেটা এরকম। আর দেখো যদি এ 5 ঘর সরে যায় তাহলে কী অবস্থানটা হবে, এই অবস্থানটাই হবে। তো যদি আমার গ্রাফটা যদি আমার স্মরণে থাকে তখন তাতে কিছু আমার করতেই হচ্ছে না, কীভাবে স্মরণে যদি থাকে যে গ্রাফটা কীরকম দেখতে হয়, আর যদি এই বেসিক কনসেপ্টটা থাকে যে এইটার মানেটা কি, এটা মানেটা হচ্ছে যেহেতু এক্স মাইনাস সামথিং আছে তার মানে কি ডান দিক বরাবর ওই নির্দিষ্ট করে সরে যাবে, ডান দিক বরাবর 5 ঘর সরে যাবে। আর এইখানে যেহেতু এক্সের জায়গায় -1 -x আছে তার মানে কি ওয়াই অক্ষের সাপেক্ষে এটা জাস্ট মিরর হয়ে যাবে, ওয়াই অক্ষের সাপেক্ষে মিরর হয়ে যাবে। তার মানে কি বললাম, এক্সের জায়গায় যদি -x থাকে তাহলে ওয়াই এক্সেসের সাপেক্ষে মিরর হয়ে যাবে, ওয়াই এক্সেসের সাপেক্ষে মিরর হয়ে যাবে। আর যদি ওয়াইয়ের জায়গায় -y থাকে তাহলে কী হবে, এক্সের সাপেক্ষে মিরর হয়ে যাবে, এক্সের সাপেক্ষে মিরর হয়ে যাবে। আচ্ছা যে এইটাও সিমিলারলি তোমরা করতে পারবা, এইটাও সিমিলারলি তোমরা করতে পারবা। জাস্ট হচ্ছে ফার্স্টে এভাবে অ্যাক্সেস টেনে নেবা, তারপর হচ্ছে গ্রাফে ক্যালকুলেটার থেকে মানগুলো নেবা, নিয়ে ইনপুট দেবা। তো আগেরবার আমরা কী দেখে আসছি বলো তো, আগেরবার আমরা যখন দেখো এটার সাথে কিসের সিমিলারিটি আছে, এটার সাথে f(x) = 1/x x² এটার সিমিলারিটি আছে। তো আমরা জাস্ট এইটা থেকে দেখেছিলাম যে এইটা এইভাবে ছিল আর এটা হচ্ছে এইভাবে চলে গেছিলো, এইভাবে চলে গেছিলো। বাট এই ক্ষেত্রে কী দেখতে পারবো বলো তো, এই ক্ষেত্রে দেখতে পারবো যদি আমি এখানে একটা মাইনাস কমন নিই, আগে মাইনাস কমন যদি নিই তাহলে কীভাবে লেখা যায়, বা এটাকে এভাবে লেখা যায় x-5 হোল স্কোয়ার, কারণ স্কোয়ার তো আছে কোনো ডিফারেন্ট
মানে ডিফারেন্স মেক করবে না। তাহলে জাস্ট কী হবে, এটা এক্সের জায়গায় দেখো তো মাইনাস এক্স আছে না, মানে এক্সের জায়গায় কী আছে, এক্স মাইনাস সামথিং। তো এটা কী হবে, ডান দিক বরাবর 5 ঘর সরে যাবে। তাহলে কী হবে, জাস্ট যদি এখন গ্রাফ রাখতে চাই তাহলে কাইন্ড অফ এরকম হবে। 5 ঘর যদি সরে যায় তাহলে এখন সেইটা হবে এরকম, সেইটা হবে এরকম। তাও তোমরা এটা হবে এরকম। তাও তোমরা একে একটু শিওর হয়ে নেবে যে কীরকম। আগের মতো জাস্ট ক্যালকুলেটর থেকে মানগুলো নেবা, মানগুলো নিয়ে ফার্স্টে কী করবো, ফার্স্ট 1 থেকে মনে করো 8 পর্যন্ত নিলাম, 1 স্টেপে। তারপর কী করবা, দেখবো যে যখন 5-এর দেখো এক্সের ভ্যালুটা যখন 5-এর কাছাকাছি যাবে তখন কিন্তু আনডিফাইন্ড হবে। তাই তোমরা কী করবা, এখন 4 থেকে 6 পর্যন্ত স্টেপটা কত নেবা, 0.25। তাহলে এই গ্রাফের পয়েন্টগুলো কোন দিক বরাবর যাচ্ছে তার একটা ধারণা পাবো। তো ধরো এইভাবে উঠছে, তো সেখান থেকে তো ধরো এই তুমি 4টা পয়েন্ট জানো, 1 2 3 4, তো বুঝতে পারো এখন উচিত যে বাকি যে পয়েন্টগুলো আছে সেটা অবশ্যই উপরের দিকে উঠবে। যখন নামবে তখন কি, যদি তোমার জিনিসটা এরকম হয় যে এইভাবে এই কয়টা পয়েন্ট পেয়েছে, 1 2 3 4, তাহলে তো এখান থেকে এটা বুঝতে পারা উচিতই যে এটা সম্পূর্ণ নিচে নেমে যাবে। তখন কিছু কনসেপ্ট মাথায় খেলতে হবে, আর এসব জাস্ট দেখলে মনে হবে যে না আচ্ছা পারবো, বাট তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে ডিফারেন্ট যে সিনারিওগুলো আছে সেটা নিজের মাথায় ধরতে পারবে না। যত বেশি প্র্যাকটিস করবে এগুলো কিন্তু মাথায় নিচে এসে ধরা দেবে। ফার্স্টের দিকে হয়তো একটু কঠিন মনে হবে, বাট যদি প্র্যাকটিস করো এসে সোজা কিন্তু আসলেই কোনো কিছু নেই। আচ্ছা, এবারে এইটা তো দেখো, এইটাও সিমিলার কাইন্ড অফ। ফার্স্টে কী করবা, ফার্স্টে হচ্ছে গ্রাফের জন্য 2টা অ্যাক্সেস দিয়ে নেবা, তারপরে এইভাবে পয়েন্টগুলো দিয়ে বা এখন গ্রাফটাকে জাস্ট ক্যালকুলেটার ইনপুট দেবা। কী ইনপুট দেবা বলো তো, x² + 1। আর দেখো এখানে আমার কতর মধ্যে দেখতে বলছে, এক্স ভাড়াটা কিন্তু -1 এর চেয়ে কী বলছে, -1 বড়, -1 বড়, তাই না? তাহলে আমার এইখান থেকে শুরু করে এদিক বরাবর দেবো, তাহলে আমি -1 থেকে শুরু করবো। -1 থেকে শুরু করা যাবে না, কারণ -1 কী হবে সেটা আমি কীভাবে বুঝবো, তাই এখানে -1 একটু ছোটো থেকে শুরু করবো। -2 থেকে ধরো, -2 থেকে 2 পর্যন্ত করো তাহলেই হবে। আর স্টেপ কত দেবো, স্টেপ ধরো তুমি 0.5 করে দাও। এটা আর কি ট্রায়াল অ্যান্ড এরর, আর নিজের একটু এক্সপিরিয়েন্সের উপর নির্ভর করে। তো 0.5 দিয়ে করা ট্রাই করবো, তাহলে পয়েন্ট একটু বেশি হবে ঠিক আছে, বাট তোমার তো এটা ইফেক্ট করবে না, কারণ ক্যালকুলেটর সব একদম পয়েন্ট এখানে দেওয়াই থাকবে। জাস্ট তুমি যত ফাস্ট বা যত ভাবে যত তাড়াতাড়ি বিন্দুগুলো স্থাপন করতে পারো তত ভালো। তো এখানে দেখো এর জন্য কিন্তু প্র্যাকটিসের দরকার আছে। -2 এর জন্য কত আসছে, -2 এর জন্য আসছে 5, 1 2 3 4, এটাকে প্রতি এক্সটেন্ড করি 5, 1 2 3 4 5, 2 এর জন্য কত আসছে 5, ধরো এইখানে। তো -1 এর জন্য 1.5 এর জন্য কত আসছে 3.25, 3.25, -1 এর জন্য কত আসছে, -1 এর জন্য আসছে 2, তারপর হচ্ছে -0.5 এর জন্য কত আসছে 1.25, ধরো এইখানে। তো 0 এর জন্য কত আসছে 1, তারপর কত 0.5 এর জন্য কত আসছে 1.25, তারপর 1 এর জন্য কত আসছে 2, তারপর 1.5 এর জন্য কত আসছে 3.2। তো তো এত দূর আসলে তোমাদের বুঝতে পারা উচিত যে সামনের পয়েন্টটা কী হবে। তো এটা কিন্তু দেখেই বুঝতে পারা উচিত যে এটা একটা পরাবৃত্তের ইকুয়েশন। তো পরাবৃত্তের ইকুয়েশন সেটা যদি তুমি জানো, আর এখানে যদি দেখো যে এখানে কি আছে, যদি এটাকে ওয়াই চিন্তা করো, y² + 1, তো এই 1টা কিন্তু 1-এর সাথে কিন্তু ওয়াইয়ের সম্পর্ক, এই 1-এর সাথে কিন্তু এক্সের কোনো সম্পর্ক নেই, কারণ এক্সের মধ্যে স্কোয়ার আছে, আর এক্সটা এখানে একাই আছে। তাই যদি 1টা যদি এদিকে আনি তাহলে কী হবে, y - 1 = x²। তাই যেহেতু আমার ওয়াইয়ের জায়গায় কী আছে, ওয়াইয়ের জায়গায় আছে আমার y - 1, তাই আমার গ্রাফটা উপরের দিক বরাবর 1 ঘর পর্যন্ত সরে যাবে। তাই এমনিতে আমি বুঝতে পারি উচিত যে এমনিতে আমার গ্রাফটা দেখতে হওয়া উচিত এরকম, বাট যেহেতু এখানে ওয়াই জায়গায় y - সামথিং আছে, তাই গ্রাফটা আমার উপরের দিকে উঠে যাবে, আর 1 ঘর উপরের দিকে উঠে যাবে। যে এইটা হচ্ছে আমার কত, এতটুকু আমার হচ্ছে। তো এইভাবে জানা থাকলে সহজে এঁকা বলা সম্ভব, আর যদি জানা নাও থাকে তাও তো দেখাই দিলাম। যেভাবে যদি পয়েন্টগুলো পেয়ে যাও, জাস্ট এবার যোগ করে দেওয়ার অপেক্ষা। ওকে, এবার দেখো 1 + sin x। তো দেখো তো sin x এর, দেখো 1 + sin x এর আগেরটার মতোই থিওরিটা মূলত। sin x এর গ্রাফ কেমন হয় এটা তো একটা ছোটো বাচ্চাও জানে, তাই না? ধরো যে sin x এর গ্রাফ কত থেকে শুরু হয়, 1 যখন হচ্ছে x এর মান 0, তখন 0 থেকে শুরু হয়। তখন ফাংশনটার ভ্যালু কত হয়, f(x) ভ্যালুটা যখন 0 হয়, তাহলে এখান থেকে শুরু হয়, আস্তে আস্তে আছে এখান থেকে।
তো দেখো এখন কি আছে এখানে y ইকুয়াল টু 1 প্লাস সাইন এক্স। তো যদি 1টাকে এদিকে আনি y মাইনাস 1 ইজ ইকুয়াল টু সাইন এক্স। তাই দেখো তো y জায়গায় y মাইনাস 1 আছে, তাই জাস্ট কী হবে গ্রাফটা উপরে দিকে ঘুরে যাবে কতটুকু, উপরে দিকে ঘুরে যাবে 1 ঘর, উপরে দিকে ঘুরে যাবে 1 ঘর। তাহলে তোমার সম্মতি যে এরকম হবে। আচ্ছা এটা হ্যাঁ এইটা হবে, এটা সমান, এটা সমান। তা তোমরা নিজেরা একে এটা মান দিয়ে আনবা, একে করা ট্রাই করবা। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদেরই ভালো, যত বেশি আননোন প্রবলেম সলভ করবা তত বেশি এক্সপিরিয়েন্স ডেভেলপ করবে, আর তত যে কোনো প্রবলেম সলভ করতে পারবে। এবার এটা দেখো সেম উপায় করবো। ফার্স্টে গ্রাফটার মান দেওয়ার জন্য কী করবো, পয়েন্টগুলো বেঁধে দেবো, কয়েকটা এভাবে দাগ দিয়ে নেব একটু ইকুইভ্যালেন্ট ডিস্টেন্স। এবার কী করবো, গ্রাফটাকে ইনপুট দেবো, কী লিখবো, এক্স মাইনাস এক্স স্কোয়ার ডিভাইড বাই 2। এখন দেখো কতর মধ্যে মান চেয়েছে আমাদের, 2 বড়, তাই যেহেতু 2 বড় চেয়েছে আমাদের, তাই আমরা কী করবো, তাই আমরা ধরো 1 থেকে শুরু করবো, 1 থেকে শুরু করে যদি 3 পর্যন্ত যাই তাহলে হয়ে যাবে, তাহলে মোটামুটি একটা ধারণা পাবো। তো 1 থেকে শুরু করলাম, 3 পর্যন্ত যাবো, এসটা 0.5 করে দিলাম। তাহলে 1-এর জন্য কত পেলাম, 1-এর জন্য হচ্ছে 0.5, 1-এর জন্য 0.5, তারপর 1.5-এর জন্য 0.375 এখানে ধরো, আচ্ছা একটু উপরে হতো, তাহলে 2-এর জন্য হচ্ছে 0, 2-এর জন্য 0, 2.5-এর জন্য -0.625 ধরেছে এটা এখানে। তারপর 3-এর জন্য হচ্ছে -1.5, 3-এর জন্য হচ্ছে -1.5, 3-এর জন্য -1.5। তারপর দেখো তাহলে এখান থেকে মোটামুটি আমার ধারণা পাওয়ারই উচিত যে গ্রাফটা কীরকম হবে, গ্রাফটা আমার দেখতে এরকম হবে। তাও যদি আর কয়েকটা পয়েন্ট নিয়ে নাও তাহলে কি হবে, 3.5-এর জন্য কী হবে, 3.5-এর জন্য আমার হবে -2.625, -2.625, এটা হচ্ছে কথা 3.5-এর জন্য, 3.5-এর জন্য। তাহলে গ্রাফটা কোন লিখবো বুঝতে পারছো, ওয়েট এটা হচ্ছে এইখানে 2.625, এটা হচ্ছে এইখানে। তো 4-এর জন্য কত হবে, 4-এর জন্য হবে আমার -4। তো দেখতে পাচ্ছ জাস্ট যদি ইকুয়াল চাপ দাও তাহলে তোমার যে আগের স্টেপটা দেওয়া আছে, স্টেপটা ওয়াইজ পর যে ভ্যালু আসছে সেগুলো আসতেই হবে তোমাকে, তো আবার তো নতুন করে কিন্তু ফাংশন ইনপুট দেওয়া লাগছে না। জাস্ট ইকুয়াল যদি চাপ দাও লাস্টে গিয়ে তাহলে তোমার যে স্টেপটা দেওয়া আছে তো স্টেপ পর পরে ভ্যালুগুলো আসতেই থাকবে। তো তুমি যদি আনশিওর থাকো যে কী হবে তাহলে এইভাবে বের করে নিতে পারো। তুমি এখন জাস্ট তুমি যোগ করে দেবে, এখন তুমি জাস্ট সুন্দর হাতে নিপুণ হাতে জাস্ট যোগ করে দেবো, তাহলে একটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবে। ঠিক আছে, ওকে। এবার দেখো যে এইটা আছে, দেখো এইখানে এক্সের জায়গায় কী আছে, x+1 আছে না, আর এক্স স্কোয়ারের গ্রাফ আমরা কীরকম জানি, দেখো আমাদের এটা কী মেন করে, ধরো আমার y = x² আছে, এটা কি মেন করে যে এক্সের দুইটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পাওয়া যাবে, মানে এক্সের ভ্যালুটা যদি নেগেটিভও হয় তাহলে যে ভ্যালুটা পাবো, আবার এক্সের সেই মানটা যদি সেম সংখ্যাগত দিক দিয়ে মানে মডুলাস দিক দিয়ে সেম ভ্যালু হয় তাহলে আবার ওয়াইয়ের সেম ভ্যালুটাই পাবো। তার মানে কি -x-এর জন্য ওয়াইয়ের যে ভ্যালুটা পাবো, এক্সের জন্য ওয়াইয়ের সেই ভ্যালুটাই পাবো, এক্সের জন্য ওয়াইয়ের সেই ভ্যালুটাই পাবো। তাহলে দেখো এটা কি মিন করে, সেটা হচ্ছে এক্সের দুইটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পাওয়া যাবে, এক্সের দুইটা ভ্যালুর জন্য ওয়াইয়ের একটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে আমার গ্রাফটা এরকম হওয়া উচিত। তার মানে কি এক্সের দুইটা ভ্যালু, ধরো এক্সের এখানের জন্য ওয়াইয়ের এই ভ্যালুটা পাওয়া যাবে, এক্সের এইটার জন্য আমার ওয়াইয়ের এইটা ভ্যালুটা পাওয়া যাবে, আর এই ভ্যালুটা কিন্তু সেম, ওয়াইয়ের মানটা কিন্তু সেম দুইখানে, তাই গ্রাফটা আমার এরকম হবে। আবার এখানে এক্সের জায়গায় যেহেতু কি আছে, কী দিয়ে রিপ্লেস করছি, x+1 দিয়ে, তাই আমার জাস্ট কী হবে, গ্রাফটা বাম দিক বরাবর 1 ঘর সরে যাবে, তাহলে কীরকম হবে বলো তো, জাস্ট এরকম হবে যে যদি এটা 1 ঘর হয় তাহলে এখানে সরে যাবে, কি আমার এরকম হবে। তাও তোমরা একবার করে শিওর হয়ে নেবা যে এইটাই কিনা। তারপর এই যে এটা কিন্তু ওই তোমার বৃত্তের যে গ্রাফটা আছে সেইটা। তো জাস্ট এখানে কী করবা, জাস্ট ক্যালকুলেটারে যাবা, গিয়ে ফাংশনটা তুলে
এক্সের কিছু ভ্যালু, মানে ধরো হচ্ছে -1 থেকে 1 পর্যন্ত দিয়ে দেবো। তো আমি যদি তাড়াতাড়ি আঁকা ট্রাই করি, এটা 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 এটা, তো আমি কী করবো এখন ফার্স্টে ফাংশনটা ইনপুট দেবো 1 - x², কত থেকে কত, -1 থেকে 1, আর স্টেপ 0.5 দিলে যে কোনো ক্ষেত্রেই ভালো হয়। তো -1 এর জন্য কত আসে, -1 এর জন্য আসে হচ্ছে 0, তারপর কত, -5 এর জন্য 0.866, সরি 0 এর জন্য কত আসে, 0 এর জন্য আসে হচ্ছে 1, 0.5 এর জন্য 0.866, তারপর কত, 1 এর জন্য আসে হচ্ছে 0। তো এখান থেকে বুঝতে পারি কথা যে এটা একটা মধ্যবিত্তের গ্রাফ, মানে গ্রাফটা দেখতে এরকম হবে, গ্রাফটা দেখতে এরকম হবে। ওকে, আচ্ছা আবার দেখো এখানে একটা জিনিস, তুমি কিন্তু জানোই এটা একটা অর্ধবৃত্তের গ্রাফ। কীভাবে, যদি আগে দেখেছি এমনিতে y² + x² = 1, আর এখানে y যে ভ্যালুটা আছে সেটা অলওয়েজ কী হবে, পজিটিভ হবে। তো যেহেতু পজিটিভ হবে সেহেতু আমরা ওয়াইয়ের নিচের পোর্শনটা যেহেতু নেগেটিভ, তো এইটা আমরা পাবো না। তো যেহেতু এটা আমরা পাবো না, তাই জাস্ট উপরের পোর্শনটা পাবো বৃত্তের। তো এটা একটা অর্ধবৃত্তের গ্রাফ, হাফ সার্কেল। তো দেখো এবার কিছু কমপ্লেক্স জিনিসে যদি প্রবেশ করি, আচ্ছা ফার্স্ট এটা কীভাবে করবে সেটা দেখিয়ে দেই। সেটা হচ্ছে যদি চিন্তা করো, আচ্ছা এটা কীভাবে আঁকবো, তো তার জন্য কী করতে পারো, যে এইটা আর এটা তো আঁকা কোনো ব্যাপার না। যদি আমি ফার্স্টে ওই দুইটা এঁকে নিই, কী করবো, এটা হচ্ছে y = 2 লাইন, মানে কি এটা, মানে যে সব লাইনে ওয়াই ভ্যালুটা হচ্ছে 2, ওয়াই ভ্যালুটা হচ্ছে 2, তো ওয়াই ভ্যালুটা 2 কোথায় কোথায় বলো তো, ওয়াই ভ্যালুটা 2 ধরো এইখানে। মানে এটা কী মিন করে, এক্স অক্ষের প্যারালাল যদি একটা লাইন চিন্তা করি 2 একক দূরে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এইটাই। তাহলে এটা ধরো যে এইটা, ওকে ওকে। আর হচ্ছে x=y কোনটা, x=y কিন্তু এরকম একটা লাইন, এরকম একটা লাইন। এখন এই যে ভ্যালুটা, এটা তোমার যদি এখানে ইনপুট দিতে পারো তাহলে হয়ে যাবে। এখন তার জন্য কী করতে পারো তুমি, তার জন্য তুমি x = 1/y², তো y = কী হবে, y = 1/x, y 1/x, তো y = কী হবে, ±1/√x। তাহলে কী করবো, জাস্ট একবার হচ্ছে ফাংশনটা ইনপুট দেবা, দিয়ে y = 1/√x দেবা, একবার কী করবা, y = 1/√x দিয়ে এই ভ্যালুগুলো ইনপুট করবা, তাহলে তুমি পেয়ে যাবে গ্রাফটা আঁকতে কীরকম হবে। বা এটা আঁকার আরেকটা উপায় আছে, সেটা কি, সেটা হচ্ছে তুমি যদি এখন এক্স আর ওয়াইটা উল্টোভাবে চিন্তা করো তাহলেই হবে। তো ধরো আমি এখানে কি ধরছি, এটাকে আমি এক্স অক্ষ ধরছি, এটাকে আমি ওয়াই অক্ষ ধরছি, তাই না। তাহলে এখানে আমি কী করবো, এখানে জাস্ট উল্টাটা ধরবো, তাহলে আমার কাইন্ড অফ ফাংশনগুলো একটু অন্যরকমভাবে কাজ করবে। যদি উল্টো ধরি, তাহলে যদি আমি এটা ওয়াই ধরি, আর যদি এটাকে এক্স ধরি, তাহলে দেখো আগে আমি ওয়াই = একটা সার্টেন ভ্যালু, এটা আমি ইনপুট দিতাম, তাই না। আর এবার আমি কী করবো, এক্স = একটা সার্টেন ভ্যালু, এটা আমি ইনপুট দেবো। তো তার জন্য দেখো, তো আগে আমি এই যে লাইনগুলো আছে এগুলো চিন্তা করে ফেলি। তো x = y, এটা কী হবে, এটা কিন্তু কোনো সেন্স নেই, এটা তোমার এরকমই হবে, আর দেখো তো y = 2, এখন y = 2 কোথায়, এখন কিন্তু y = 2 যদি তোমার এইটা হয়, এসে এইটা, এখন কিন্তু y = 2 তোমার এসে এইখানে, এখন তোমার y = 2 এইখানে। দেখো কারণ আমার কিন্তু এখন অ্যাক্সিস কোনটা বলো তো, আমার অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস আমার এইটা, আর ওয়াই অ্যাক্সিসের এই পয়েন্টটায় ওয়াইয়ের সব ভ্যালু 2, মানে এক্স অ্যাক্সিস থেকে ওয়াইয়ের, মানে একটা লাইন কল্পনা করে যেটা দূরত্ব 2 একক, তাহলে সেটা হচ্ছে এই লাইনটা। এখন আমার কী করতে হবে, এখন আমার জাস্ট কী আঁকতে হবে, x = 1/y², তাহলে জাস্ট এটা আমি ইনপুট দেবো। এবার কী করবো, আমার যে ফাংশনে ইনপুট দেবো, জাস্ট কী করবো, আমি 1/x² ইনপুট দেবো, কোনো অসুবিধা নেই। বাট আমি যেহেতু এখানে ট্রান্সফার করে নিয়েছি, তাই আমি যে ভ্যালুগুলো পাবো সেটা কিন্তু এইটার জন্যই পাবো, কারণ আমি কিন্তু এখানে অ্যাক্সেসগুলো ট্রান্সফার করে নিয়েছি। আচ্ছা এখন তাহলে কত থেকে কত পর্যন্ত চিন্তা করবো বলো তো, ধরো এখানে আমি 1 থেকে
আচ্ছা, যদি -1 থেকে 2 অব্দি চিন্তা করি তাহলেই হবে, গ্যাস আর কি। যদি এদিক থেকে চিন্তা করি, কারণ আমার এরিয়া চাইছে, তাহলে এরিয়াটা যেহেতু চাইছে তাহলে সেটা অবশ্যই এই তিনটার মধ্যে কিছু একটা হবে, রাইট? তো তার জন্যই। আচ্ছা, তো মনে যদি খুদ কাজ করে -2 থেকে শুরু করতে পারো, -2 থেকে 2.5 স্টেপে। তাহলে -2 এর জন্য কত আসছে, এখানে লাইনগুলো দিয়ে দিই। আচ্ছা, -2 এর জন্য কত আসছে, 0.25, -1.5 এর জন্য কত, 0.44, 1 এর জন্য কত, 1 এর জন্য হচ্ছে 1, -0.5 এর জন্য কত, 4, -0.5 এর জন্য 3, 4, 3, 4, 1, 2, 3, 4, তো কত, 0-এর জন্য আসছে আমার এরর আসে, 0-এর জন্য আমার এরর আসে। আচ্ছা, ঠিক আছে। দেখো তো, তুমি এতটুকু আঁকতে পারো, বাকিটুককে তুমি চিন্তা করতে পারো না যে বাকিটুক কেমন হবে। তো বাকিটুক কিন্তু জাস্ট এমনই হবে, জাস্ট এখান থেকে নেমে 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 জাস্ট এইভাবে হয়ে চলে যাবে। তো দেখো, তাহলে আমার যে এখন এরিয়াটা ক্যালকুলেট করতে হবে, এরিয়াটা যে ক্যালকুলেট করতে হবে। আচ্ছা, ঠিক আছে, তোমরা যদি এতটুকু মাথা না খেলে তাহলে করতে পারো। কত আসে, 0.5 এর জন্য 4 আসে, 0.5 এর জন্য 0.5 এর জন্য যে 4, তারপর কত, 1 এর জন্য 1, 1 এর জন্য 1, তারপর 1.5 এর জন্য 0.4, 1.5 এর জন্য 0.44, তারপর 2 এর জন্য 0.25, 2 এর জন্য 0.25। দেখো এসে গেছে। এখন যদি আমি এরিয়া চাই, তাহলে দেখো এই তিনটাতে আবদ্ধ ক্ষেত্র কোনটা, যে এইটা না, তো এইটাই। এখন জাস্ট আমি এইটা আমি ফার্স্টে কী করবো, জাস্ট আমি এই যে এতটুক থেকে এতটুকুর জন্য করতে পারি, তাহলে যে এইখান থেকে এই এতটুকু পাবো, আর এই লিমিট থেকে এই লিমিটের জন্যে এইটা কতটুকু ক্ষেত্র উৎপন্ন করবে এক্স এক্সেসের সাপেক্ষে সেটা বের করতে পারে। তারপর এইটার সাথে ওইটা যোগ করে দিলেই হয়ে যাবে। যদি এখান থেকে A1 বের করি, এখান থেকে যদি A2 বের করি, তাহলে কি লাস্টে A is equal to A1 plus A2। ঠিক আছে, দেখছো, এটা ইজি পদ্ধতি। এখানে দুইবার তুমি করা লাগতেছে না, জাস্ট কী করা লাগবে, মাথাটা একটু ইউজ করতে হবে, তাহলেই হবে। এগুলো কিন্তু বুয়েটে আসা কোশ্চেন। এটা সম্ভবত কত সালে আসছিল, এটা সম্ভবত আসছিল হয়তো কত 17-18 সালে। তাহলে বুঝতেই পারছো, একটা ইন্টিগ্রেশনে এরকম ম্যাথ পাওয়া মানে তুমি কিন্তু র্যাঙ্কিংয়ে অনেক আগে যাচ্ছ, তাই এটা পারতে হবে। যে এখন দেখো এইটা, তো এটা আঁকার জন্য কি, দেখো এটাও তিনটা ফাংশন দেওয়া আছে, এই আঁকতে হবে। তো ফার্স্টে আর কি এখানে সেভ হবে, তারপর আঁকা শুরু করব। এখন দেখো, মডুলাস ভ্যালু অফ এক্স ইজ ইকুয়াল টু 2, তার মানে কি, তার মানে এক্সের ভ্যালুটা অলওয়েজ 2 হবে, এক্সের ভ্যালুটা অলওয়েজ 2 হবে। তো দেখো তো, এক্সের ভ্যালুটা অলওয়েজ 2, এক্সের ভ্যালুটা অলওয়েজ 2 হলে কি হবে, এক্সের ভ্যালুটা যদি অলওয়েজ 2 হয়, তাহলে দেখো মডুলাস অফ এক্সের ভ্যালুটা হচ্ছে অলওয়েজ 2। যদি এখানে আঁকি 0, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, 1, 2, তাহলে মডুলাস অফ এক্সের ভ্যালুটা হচ্ছে মডুলাস অফ এক্সের ভ্যালুটা হচ্ছে 2। তার এটা কি মিন করে, ইকুয়াল টু 2, যদি মডুলাসটা উঠাই দিই তাহলে কী হবে, +-2। তাহলে একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 2, একটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু -2, তাহলে কী হবে, একটা লাইন এই বরাবর চলে যাবে, আর একটা লাইন এই বরাবর চলে আসবে। ঠিক আছে, আচ্ছা, এখন আমার এই দুটো আঁকতে হবে। তো ধরো এইটা তো আমি মান দিয়ে এঁকে ফেলতে পারবো, এখন এইটা নিয়ে করো না যে এইটা কী করবো। তো দেখো তো, ফার্স্টে যদি আমি এইটা করে ফেলি তাহলে কী হবে, আচ্ছা দুইটা একবারই করা যায়, এইটা হচ্ছে তার সবচেয়ে সুন্দর উদাহরণ। তো তার জন্য কী করবো, আমি ফার্স্টে দেখি এইটা কী করা যায়, কী লেখা আছে এখানে, ln 1/x। তাহলে যদি আমি দুই দিকে নেই তাহলে কী হবে, মানে লন যদি উঠে দেয়, a⁴x ইজ ইকুয়াল টু, এর সাথে লন উঠে গিয়ে কী হবে, জাস্ট 1/y পড়ে থাকবে। তাহলে y ইজ ইকুয়াল টু a⁴x, আরেকটা কি y ইজ ইকুয়াল টু ln x প্লাস e,
যে এখানে এর ভ্যালুটা কিন্তু ক্যালকুলেটর থেকে জাস্ট দিতে পারবে। এবং সাইমultaneously দুইটা ফাংশন ইনপুট দেবে, একটা কী হবে 1/(e⁻x), আচ্ছা, আর একটা কী হবে, এটা হবে তোমার ln x প্লাস e⁻1, তাহলে হবে। এবং কত থেকে কত পর্যন্ত চাচ্ছি, আমার কত থেকে কত পর্যন্ত দরকার, আমার হচ্ছে যদি এখানে -2 থেকে 2 অবধি করি তাহলেই তো হয়, কারণ হচ্ছে এইটা আমার কত, এইখানে আমার x = -2 আর এখানে আমার x = কত, x = 2। আচ্ছা আচ্ছা, এটা কিন্তু 1 নম্বর দিয়েছে, এটা কিন্তু 2 নম্বর দিয়েছে। আচ্ছা, এখন -2 থেকে শুরু করবো, 2 পর্যন্ত যাবো, 0.5 করে স্টেপ দেবো, তাহলে কত আসে, একটাতে আসে, প্রথমটাতে আসে -2 এর জন্য 7.389, তো 1 2 3 4, প্রত্যেকটাকে যদি 2 ঘর করে চিন্তা করি। আচ্ছা আচ্ছা, -2 এর জন্য আসে 7.389, 7.389, 1 2 3 4, 7.389টা ধরো এইখানে, তারপর কত আসে, আচ্ছা একটা একটা করে শেষ করি, তারপর কত -1.5 এর জন্য আসে 4.48, তাহলে এটা হচ্ছে 4, এটা হচ্ছে 4.48, -1 এর জন্য কত আসে 2.71, 2.71, তারপর 0.5 এর জন্য কত আসে 1.64, 1.64, তারপর 0 এর জন্য কত আসে 1, তারপর 0.5 এর জন্য কত আসে 0.65, তারপর 1 এর জন্য কত আসে 0.3 সামথিং, তারপর 1.5 এর জন্য আরো ছোটো, তারপর আরো ছোটো, তাহলে এতটুকু। আচ্ছা, তাহলে ফার্স্টে এইটা এঁকে ফেলি। এটা আমার কিসের গ্রাফ বলো তো, এটা কিন্তু আমার y = b⁴x। এখন অন্যটা দেখো, অন্যটার ভ্যালু কিন্তু এখানে সাইডে এসেই থাকবে, তো কী লিখবো এখানে, ফার্স্টে -2 এর জন্য কত আসে -0.033, 0.33, 0.33, তাহলে সেইখানে, তারপর 1.5 -1.5 এর জন্য 0.19, তারপর কত -1 এর জন্য আসছে 0.54, 0.54, তারপর -0.5 এর জন্য কত আসে 0.79, 0.7, 0 এর জন্য কত আসে, 0 এর জন্য আসছে 1, তারপর 0.5 এর জন্য কত আসে 1.16, 1 এর জন্য কত আসে 1.31, তারপর 1.5 এর জন্য কত আসে 1.5 এর জন্য আসে 1.43, আচ্ছা 2 এর জন্য কত আসে, 2 এর জন্য আসে 1.54, 1.54। আচ্ছা, তাহলে বুঝতে পারছো তাহলে গ্রাফটা কেমন হবে, গ্রাফটা হচ্ছে এমন। তো যে তাই হয়, এখন আমি 3টা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটা আমার বের করতে হবে, 3টা দ্বারা আবদ্ধ ক্ষেত্র আমার বের করতে হবে, তো সেটা কতটুকু হবে বলো তো, সেটা কতটুকু হবে, সেটা হচ্ছে আমার এই যে এইখানে আমার এতটুকু হবে, আর এইখানে আমার এতটুকু হবে। তো তার জন্য আমি কী করবো, তার জন্য আমি ফার্স্টে যদি এতটুকু থেকে এতটুকুর কথা চিন্তা করি, তাহলে সম্পূর্ণটা বের করে এই যে এটা বাদ দিয়ে ফেলতে তাহলে হবে। তারপর এইখানে বের করার জন্য কী করবো, আমি এই থেকে এই লিমিটে ফার্স্টে এইটার জন্য বের করবো, তাহলে আমি কী পাবো, তাহলে আমি এতটুকু পাবো, তার থেকে আমি এটা বাদ দিয়ে দেবো, তাহলে আমি এতটুকু পাবো। তারপর কী করবো, যে এই লিমিট থেকে এই লিমিটের জন্য এইটা বের করবো, এটা বাদ দিয়ে দেবো, আর এই লিমিট থেকে এই লিমিটের জন্য এইটা বের করবো, আর এইটা যোগ দিয়ে দেবো, তাহলে পেয়ে যাবো। ওকে, দেখছো কত কঠিন একটা, আমাদের টাইমে মেবি এই সিমিলার এইটাই আসছে বা এই কাইন্ডেরই আসছে, তো যারা ট্রিকটা জানতো তাদের কাছে কোনো দুধ তাদের কাছে কোনো ব্যাপারই না, কারণ গ্রাফ আঁকতে পারলে যে এটা কোনো ব্যাপারই না, দেখবা লিমিট বসাই দেবা বের করবা ক্যালকুলেটর দিয়ে, সূত্র বসাতে হয় না। আচ্ছা, এটার জন্য কী করবো, জাস্ট ফার্স্টে গ্রাফটা এখানে নেবা, এরকম গ্রাফটা এখানে নেবা, এখানে মানে গ্রাফ বলতে কি অ্যাক্সিসগুলো এখানে নেবা, এভাবে লাইনগুলো দেবা,
লাইনগুলো দেবো, দিয়ে এখন জাস্ট যে ফাংশনটা সেটাকে ইনপুট দেবো, জাস্ট কিছুই করতে হবে না। x মাইনাস 3 ডিভাইড বাই x মাইনাস 3, আচ্ছা। তো যদি এটা দাও, ধরো কত থেকে কত অবধি দেবা, 4 থেকে না তোমার 0 থেকে 4 অবধি দিতে পারো 1 স্টেপ করে, তাহলে কত আসে, তাহলে আমার 0 জন্য আসে -1, 0 জন্য আসে -1, তাহলে 1 জন্য আসে -1, 2 জন্য আসে -1, 3 জন্য 0 আসে, তাহলে এটা পরে করবো। তবে কত 4 জন্য 1 আসে, 1 2 3 4, 4 জন্য 1 আসে, তবে কত 5 জন্য 1 আসে। তাহলে বুঝতে পারছি এই সেকশনটা এখান থেকে এভাবে হবে, বাট এই মাঝখানে যে প্রজেক্ট আছে ওইখানে কী হবে সেটা আমি বুঝতে পারছি না। তাহলে কী করবো বলছিলাম, আমি কাছাকাছি যাবো, কাছাকাছি গিয়ে কী হয় সেটা দেখা ট্রাই করবো। আচ্ছা, তাহলে আবার আসবো, এসেটা চাপ দেবো, গিয়ে দিয়ে ইকুয়ালে চাপ দেবো, দিয়ে এখন আমার স্টার্ট কত থেকে কত পর্যন্ত করবো। দেখো এটা আমার 3, এটা আমার 4, তাহলে 3 থেকে 4 অবধি, 3 থেকে 4 আর 0.25 করে যে নেই। দেখো 3 জন্য এররই আসে। আচ্ছা, ভুল হয়েছে আমার কিছু একটা, সেটা হচ্ছে আমার 2 থেকে 4 অবধি নেওয়া লাগতো, 2 থেকে 4 অবধি আর 0.5 করে নেব, 2 থেকে 4 0.5 স্টেপ। তাহলে আমার 2 এর জন্য আসে -1, হ্যাঁ ঠিক আছে, 2.5 এর জন্য আসে -1, 2.5 এর জন্য আসে -1, তারপর 3 এর জন্য আসে এরর, 3 এর জন্য আসে এরর, তারপর 3.5 এর জন্য আসে আমার 1। তাহলে বুঝতে পারছি যে আমার গ্রাফটা হবে এরকম, আর এই যে বাজার আছে এইখানটা ফাঁকা থাকবে, এইখানটায় কোনো কিছু হবে না, এটাই। এটাও তোমরা সিমিলারলি আঁকতে পারবা। এটা হচ্ছে তোমাদের SW, এরও পারবা, জাস্ট মানগুলো বসালেই হয়ে যাবে, আর এখানে যে লিমিট কিন্তু দেওয়াই আছে, তোমরা কি সম্পূর্ণ গ্রাফ তোমাদের আঁকার দরকার নেই, জাস্ট এই লিমিটের মধ্যে আঁকার ট্রাই করবা। কী বলছে এখানে -1 আছে ছোটো, তো ধরো তোমরা -1 আছে যেহেতু ছোটো কথা বলছে, তো তোমরা 0 থেকে শুরু করবা, 0 থেকে শুরু করে তোমরা -3 অবধি দেবা, আর স্টেপ ধরো কত পর্যন্ত দেবা 0.25। তারপর এটা কী করবা, এটা 1 থেকে 2 অবধি আঁকতে বলছে, তাহলে 1 থেকে 2 অবধি দেবা, আর স্টেপ কী দেবা, স্টেপ 0.25, তাহলে হয়ে যাবে। আচ্ছা, এবার হচ্ছে পোলার। আচ্ছা, পোলার করার আগে একটা কথা, আমি এখন যে টেকনিকটা করা শুরু করে দিই, তাহলে বলবো। এখন ধরো এইটার গ্রাফটা আঁকতে হবে, তো এটা কি দেখে তোমাদের মনে পড়ছে কিসের গ্রাফ হতে যাচ্ছে, এটা কিন্তু কার্ডিওড। তো এইটার পোলার জন্য কী করতে হবে, পোলার জন্য সম্পূর্ণ টেকনিকটা সেম, বাট এখানে একটু ডিফারেন্স আছে। সেটা কি, ফার্স্টে কী করবো, ফার্স্টে এভাবে এঁকে নেবা, বাট এখন তোমার এটা এক্স, ওটা ওয়াই অ্যাক্সিস দেওয়ার মতো কী করবো, ফার্স্ট একটা বৃত্ত এঁকে নেবা, তারপরে বৃত্তটাকে 3টা বিন্দুতে ভাগ করবা, এইটাকে আর এইটাকে। তো কী করবা, যে এখান থেকে ধরো এই অবধি দিচ্ছি, আর এখান থেকে এই অবধি, এগুলোর কাজকে সেটা বলছি আমি একটু। আচ্ছা, এখান থেকে আচ্ছা, এখন আমার এই অ্যাক্সিসে হবে কি, আমার থিটা। তো থিটা যদি হয়, তাহলে আমি এটাকে কী বলবো, এটাকে 0। তারপর এটাকে দেখো, এটা নিশ্চয় 90 ডিগ্রি, বাট এটাকে 3 ভাগ করছি, তাহলে 30 করে, এটা 30, এটা 60, এটা 90, এটা 120, এটা 150, তারপর এটা 180, তারপর 210, তো হচ্ছে 250, তো হচ্ছে 280, 310, 300, 280 কেন, 270, আচ্ছা ভুল করছি এখানে কিছু একটা, এটা কত, 240, 270, 300, 330, আর এটা হচ্ছে 200।
আর এখানে আছে 360। আচ্ছা, এজন্য কী করবো, ফার্স্টে এটাকে তুমি ইগনোর করবে, তাহলে কী হবে ইকুয়েশনটা এফ অফ এক্স, আচ্ছা এটা এফ অফ এক্স হতো না, এটা কী হবে, এটা আর ইজ ইকুয়াল টু এটা, তাহলে কী হবে আর ইজ ইকুয়াল টু 1 প্লাস cos থিটা। আচ্ছা 1 প্লাস cos থিটা। তাহলে এখন কী করবা, এখন দেখো কসের ম্যাক্সিমাম মান কত হতে পারে, কসের ম্যাক্সিমাম মান হতে পারে 1, তাহলে আর ম্যাক্সিমাম কত হতে পারে মান 2। তাহলে এই যে আমার এই যে ইকুইডিস্টেন্সের যে রেখাগুলো দেখা যাচ্ছে বা স্পোকগুলো দেখা যাচ্ছে, এর দৈর্ঘ্য কত, এর দৈর্ঘ্যটা 2। জাস্ট এটা মনে রাখবা, এখন কী করবো, এখন গ্রাফটাকে, এখন যে সমীকরণটা আছে সমীকরণটাকে ক্যালকুলেটে ইনপুট দেবা। তো ইনপুট দেওয়ার সময় এখানে আর থিটা, তোমার তো আর এটা করতে পারবে না, বাট কী করবা, এটাকে চিন্তা করে নেবা, এটা কি ওয়াই ইজ ইকুয়াল টু 1 প্লাস কস এক্স, এভাবে দেবা ইনপুট। তো কী করবা, জাস্ট ফাংশনের জায়গায় গিয়ে 1 প্লাস কস এক্স। এখন একটা জিনিস, এটা করার সময় তোমার ক্যালকুলেটর কোন মোডে থাকবে, ক্যালকুলেটর তোমার ডিগ্রি মোডে থাকবে, ডিগ্রির মধ্যে থাকবে, তাহলেই হবে। তো তার জন্য কী করবা, আর এখন মানটা কত থেকে শুরু করবা, মানটা দেখো, মানে তুমি 0 থেকে শুরু করবা আর হচ্ছে 360 অবধি যাবা, 0 থেকে 360। আর স্টপ কত দেখো 30 অবধি, 30 করে তোমার দরকার, তাহলে 30। তো দেখো এখন যে তুমি ভ্যালুটা পাবা সেটা তোমার আর এর ভ্যালু। আর দেখো আর যেহেতু ভ্যালু, দেখো এক্স ইকুয়াল 0 জন্য কত আসছে, মানে থিটা ইকুয়াল 0 জন্য কত আসছে 2। তারপর থিটা ইকুয়াল টার জন্য কত আছে 1.866। দেখো এখন তোমার স্পোকগুলো ইউজ হবে, দেখো 1.866। এখন যদি তুমি এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে 1.866 এটা কোথায় সেটা দিতে চাই, তাই এমনি থেকে দিতে পারতো না। বাট এখন যেহেতু তোমার সে রেফারেন্স আসছে যে এই যে সম্পূর্ণ বাহুটা আছে এটা দৈর্ঘ্য হচ্ছে 2, তাহলে 1.866 কোথায় হবে, ধরো এইখানে কোথাও একটা। তারপর কত 60 জন্য 1.5, 60 জন্য 1.5, তারপর কত 90 জন্য 1, মানে 1 থেকে কোথাও একটা, 120 জন্য কত 0.5, আরও কমছে যে এখানে। তারপর কত 150 জন্য 1.399, মানে ধরো একদম কাছে আছে। আর কত 180 জন্য 0, 180 জন্য 0। তারপর কত 210 জন্য 1.33, 240 জন্য কত 0.5। তারপর 270 জন্য কত 1। তারপর 300 জন্য কত 1.5, 330 জন্য কত 1.866, ধরো এইখানে। আর 330 জন্য কত 2। আচ্ছা দেখো এখন যদি তুমি আঁকা ট্রাই করো, আচ্ছা যদি এই দিকটা যদি ট্রাই দেখো, তাহলে তুমি যেটা পাচ্ছ সেটা কিন্তু লাভ শেপ, মানে লাভ শেপ। তাহলে এখন বুঝতে পারছো সেটা কিসের গ্রাফ, এটা হচ্ছে কার্ডিওড বা হার্ট শেপ গ্রাফ। তো এখন কিছু কথা বলে রাখা দরকার। তো পোলার তুমি যখন এইভাবে মান বের করবা, যদি কোনো কারণে মানে কোনো থিটার জন্য যদি আর জন্য নেগেটিভ আসে, তাহলে আমি ওটা বসাবো না। আর এটা কি মেন করে, থিটার ওই মানটার জন্যে গ্রাফটা এক্সিস্টই করে না, তো ওইখানে আরের কোনো মানই বসাবো না, ওইখানে এক্সিস্টই করবে না। এরকম তোমরা কিছু উদাহরণ পাবা, জাস্ট করতে গেলে বুঝবা। জাস্ট কি বললাম, যে থিটার জন্য আর একটা নেগেটিভ আসবে, ওইটা বসাবোই না। আচ্ছা এখন হচ্ছে এইটা। তো দেখো এটাও আগেরটার মতো করে করবা, আর এটাও সিমিলার কিছু আসবে। আর এটা হচ্ছে রোজ বলতে কি, রোজ পেটাল যে গ্রাফগুলো হয় সেটা রোজ পেটাল। আর এগুলো কাইন্ড অফ সিমেট্রিক হয়, তাই এটা যদি একটা চতুর্ভাগে কীরকম হয় বা একটা তোমার রোজের পাপড়ি কীরকম হয় সেটা বের করতে পারো, ভাগগুলো বের করতে পারবো। আর সেম উপায় করবা তাহলে হয়ে যাবে, সবগুলো সেম। আগেরটা আমি যেভাবে দেখিয়ে দিলাম এইটা,
এভাবে করবা। জাস্ট এটা রিকাপ করে দেখবার, এখানে এটাকে আমি ইগনোর করে দিলাম, তারপর এটাকে লিখে ফেললাম এরকম, তারপর এটা ম্যাক্সিমাম ভ্যালুটা হচ্ছে 2, তাই যে এটা এঁকে ফেলছে তাই রেফারেন্স যে বাহুটা সেটাকে 2 ধরছি। এখন এটাকে যখন বসাবো তখন এইভাবে আরটাকে ওয়াই ধরবো, 1 প্লাস কস থিটাটাকে এক্স ধরলাম। তারপর এখন স্টেপ কত দেবো, স্টেপ দেবো হচ্ছে 30, আর কত থেকে শুরু করবো, 0 থেকে শুরু করবো, 60 অব্দি যাবো। এখন মানগুলো বসাবো, আর যখন বসাবো আর যে মানটা আসবে, মানে ওয়াই যে মানটা আসবে গ্রাফে, মানে আমার ক্যালকুলেটারে, সেটা জাস্ট এখানে বসিয়ে দেবো রেফারেন্স ভিত্তি করে, তাও জাস্ট পয়েন্টগুলো অ্যাড করে দেবো, তাহলেই হবে। আর যদি কোনো কারণে আর মান নেগেটিভ আসে তাহলে সেটা বসাবো না। আচ্ছা আচ্ছা, তাও আমি যদি এগুলো এঁকে দেওয়া ট্রাই করি, তাহলে আর ইকুয়াল থিটার জন্য কী হবে, 3 থিটার জন্য কী হবে, 3 থিটার জন্য হবে তোমার কাইন্ড এইরকম, ধরো এরকম। কস থিটার জন্য কীরকম হবে, কস থিটার জন্য হবে এরকম। এটা মুখস্থ করে ফেলতে পারো, বাট এমনি তো যেভাবে দেখে দিলাম সেভাবে আঁকা যায়। কস টু থিটার জন্য কীরকম হবে, দেখো এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, এগুলো যত প্র্যাকটিস করবা তত পারবা, প্র্যাকটিস না করো পারবে না। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, জানো তো, রাইট? আর এগুলো প্র্যাকটিস করলে এগুলো টাইম লাগবে না। এখন হয়তো মনে হতে পারে যে টাইম লাগছে অনেক, বাট আমি তোমাকে দেখাচ্ছি এই জন্য আমার টাইম লাগতেছে, তাছাড়া তো আমার তো টাইম লাগতোই না। আর আমি যখন অ্যাডমিশন লাইফে ছিলাম তখন কিন্তু এগুলোতে আরও বেশি টাইম লাগতো না, অনেক কম টাইম লাগতো, কারণ এগুলো প্র্যাকটিস করবো, যত বেশি প্র্যাকটিস করবো তত পারবা। তুমি দেখলে আজকে তুমি যদি প্র্যাকটিস না করে যাও তাহলে কিন্তু পারবা না, অবশ্যই পারবা না। আচ্ছা, তোমার জন্য বোনাস আছে একটা। ওকে, সো আমি যদি এখন এইটার দিকে তাকাই তো কী দেখতে পাচ্ছি, এটা ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স প্লাস বি এর যে গ্রাফটা সেটা শো করতেছে। তো দেখি তো এখন এম এর মানটা চেঞ্জ করলে কী হয়, দেখো এম এর মানটা চেঞ্জ করলে খারাপ হচ্ছে, আর মানে যে ঢালটা আছে এটা চেঞ্জ হচ্ছে, বাট ওইখানে যে ওয়াই অক্ষে যে ছেদকটা এর কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না। আবার দেখো যে বি এর মানটা চেঞ্জ করি তাহলে দেখো উপর ওঠানামা করতেছে। মেনলি বিটাকে যদি এদিকে আনি, বাম দিকে আনি, তাহলে দেখো তো কী হয়, ওয়াই মাইনাস বি। তার মানে কি, যদি বি এর মানটা বাড়াই তাহলে কি ওয়াই মাইনাস বি, বি এর মানটা বেড়ে যাচ্ছে তাই উপর দিকে উঠতেছে। আবার যদি বি এর মানটা কমাই তাহলে দেখো আবার নিচের দিকে নেমে যাচ্ছে। আচ্ছা, তারপরে এইখানে দেখো একটা সরলরেখার যে সমীকরণটা হয় সেটা এটা লেখা আছে, ওয়াই মাইনাস ওয়ান ওয়াই ওয়ান ইজ ইকুয়াল টু এম ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান। তো দেখো এখন এক্স ওয়ান মানটা যদি আমি চেঞ্জ করি তাহলে দেখো তো কী হয়, তাহলে দেখো কী হয়, এক্স ওয়ান মানটা চেঞ্জ করলে দেখো ওয়াই ওয়ানের মানটার কিন্তু চেঞ্জ হচ্ছে না, তাই যে বিন্দু দিয়ে এটা যাচ্ছে সেটা কোনো চেঞ্জ, কোটির কোনো চেঞ্জ হচ্ছে না। কিসের মানটা চেঞ্জ হইতেছে, জাস্ট এক্স মানটা চেঞ্জ হইতেছে, মানে ভুজের মানটা চেঞ্জ হইতেছে, তাই জাস্ট ডান থেকে বামে বা বাম থেকে ডান যাচ্ছে। সিমিলারলি ওয়াই মানটা চেঞ্জ করলে কী হয়, উপরে বা নিচে নামানামি করে। আবার এম মানটা চেঞ্জ করলে কী হয়, ঢালটা চেঞ্জ হয়। আবার এখানে কি দেখা যায়, এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ মেন করে। তোমাকে যে আমি গেস করতে বলছিলাম যে পরাবৃত্তের আরেকটা সমীকরণ কি, সেটা হচ্ছে এইটা। তো দেখো যদি বি এর মানটা চেঞ্জ করি তাহলে কী হয়, দেখো এটা কেন হয় বলো তো, বলতে পারা উচিত। আচ্ছা, এটা আমি কোশ্চেন হিসেবে ছেড়ে দিলাম, তোমরা ট্রাই করবে বের করার। তো এটা যদি প্লে করি তিনটা একসাথে, তো তিনটার চেঞ্জ সম্পূর্ণটার কী কী চেঞ্জ হয় সেটা দেখো তো, দেখো কেন অ্যামাইজিং, তাই না? সত্যি নেমে আসুক, হ্যাঁ। আচ্ছা, এখন এইটা দেখো, এটা কিন্তু পরবর্তী সমীকরণ, বাট এখানে কী মিন করে, এখানে এক্স মানে এসটা কী বোঝায়, আমি যদি এই মানটা চেঞ্জ করি তাহলে উপরে নিচে ওঠানামা করবে, মানে ডানে বামে ওঠানামা যাওয়া আসা করবে। দেখো তাই করছে, যে কে এর মানটা যদি চেঞ্জ করি তাহলে উপরে নিচে যদি প্লে করি তাহলে দেখো তো কী হয়, এই যে দেখো এই কে এর মান চেঞ্জ উপরে নিচে ওঠানামা করবে, আর এই মান চেঞ্জে দেখো উপরে নিচে ডানে বামে চেঞ্জ করবে। দেখো এবার যদি এইখানে দেখি, দেখো তো এখানে কী হয়, এইখানে যদি আমি এর মানটা চেঞ্জ করি, মানে যদি এর মানটা বাড়ে তাহলে দেখো ফাংশনের যে মানটা আছে সেটা বেড়ে যাচ্ছে, তাই উপরের দিকে অগ্রসর হচ্ছে, উপরের দিকে টেনে ধরলে যা হয় সেটা হচ্ছে। আবার যদি আমি বি এর মানটা চেঞ্জ করি তাহলে দেখো তো কি, 1/b এর মান যদি বি এর মানটা বাড়াই তাহলে 1/b এর মানটা কমে যাচ্ছে, তাই দেখো সংকুচিত প্রসারিত হচ্ছে। যদি বি এর মানটা যদি কমাই তাহলে দেখো তো কী হয়, তাহলে 1/b এর মানটা বেড়ে যায়, তাহলে এখন সংকুচিত হয়। অ্যামাইজিং। আচ্ছা, এখন যদি এইটা দেখি সিমিলার, এইটাও সিমিলার, যদি পি এর মানটা চেঞ্জ করি তাহলে দেখো ডানে বামে যাওয়া আসা করতেছে। যে এখন দেখো
আমার এইখানে একটা ফাংশন আছে, সেটা হচ্ছে সাইন এক্স। এফ অফ এক্স এর ফাংশনটা হচ্ছে সাইন এক্স। জি অফ এক্সের যে ফাংশনটা আছে সেখানে হচ্ছে সাইন এক্স প্লাস এক্স প্লাস। এখন যদি এর মানটা যদি আমি চেঞ্জ করি তাহলে কী হবে বলো তো? তোমার নীল রঙের যে ফাংশনটা আছে সেটার কিন্তু মান এক্সের মানটা যেহেতু মানে এক্স প্লাস সামথিং আছে, তাই যদি আমি এর মানটা বাড়াই তাহলে কী হবে বলো তো? গেস করো তো। ডানে সরবে। ডানে কি সরবে না বামে সরবে? দেখো বামে সরছে কিনা। আর যে আমি এইখানে টিয়া রঙের যে লাইনটা বা গ্রাফটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে দুইটার যোগ করলে যা হয় সেটা। দেখো দেখো আচ্ছা, এটা একটা বৃত্তের সমীকরণ। তো এখানে আটটা কি মিন করে? আটটা হচ্ছে তোমার রেডিয়াস। আটটা যদি বাড়াই রেডিয়াসটা বেড়ে যাবে, আটটা যদি কমাই রেডিয়াসটা কমে যাবে। আটটা মান যখন 0 তখন এটাকে কী বলো বলো তো? বিন্দুবৃত্ত। বিন্দুবৃত্ত। এর মানটা যদি বাড়িয়ে দেওয়া তাহলে দেখো তো কী হবে? ডানে সরবে। ডানে কমাই বামে সরবে। বিয়ের মানটা বাড়াই উপরে উঠবে, কমাই নিচে নামবে। দেখো এবার দেখো এইটাও কিন্তু পরাবৃত্তের সমীকরণ। তো দেখো তো বিয়ের মানটা কমা বাড়ায় কি হয়? দেখো গেস কে করতে পারছো? পারা উচিত, পারা উচিত। আবার দেখো এটা কিন্তু উপবৃত্তের সমীকরণ। তো দেখো আমি বলছিলাম না যে এর মান আর বিয়ের মানটা সেম হলে বৃত্ত হয়ে যাবে? তো আসলে কি তা হয়? দেখে নিই। এর মান আছে 5, বিয়ের মানটা 5 করে দেখি। ইয়ে দেখো আগে ফোকাস দুইটা দেখো কোথায় ছিল? বাইরে বাইরে বাইরে। তারপর ফোকাস দুইটা কাছে আছে, আস্তে 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 এক বিন্দু হয়ে যাচ্ছে। এক বিন্দু হয়ে গেল, এক বিন্দু হয়ে গেল। এক বিন্দু হয়ে গেল। তারপর দেখো এই যে এইটা ফার্স্টে এখানে যেটা দেখা যাচ্ছে সেটা সেখানে বলো তো আর অক্ষ কোনটা? আর অক্ষ কিন্তু ওয়াই অক্ষ, আর অনুবন্ধ অক্ষ এক্স অক্ষ। আবার এখন যেটা দেখা যায় আর অক্ষ কোনটা? আর অক্ষ হচ্ছে এক্স অক্ষ, অনুবন্ধ অক্ষ ওয়াই অক্ষ। এই যে এইটা হচ্ছে সেই রোসপ্যাটাল ইকুয়েশন। তো দেখো তো এখানে এর মান চেঞ্জে গ্রাফটা কীভাবে চেঞ্জ হয়? দেখো এর মান যখন 6, এর মানটা যখন 6 তখন কিন্তু এটা বৃত্ত ইন করে। দেখো হরেক রকম একটা এই যে এইটা কি কার্ডিওর ছিল না? ছিল কিন্তু। দেখো দেখেছো রোসপ্যাটাল যে ইকুয়েশনটা আছে সেটাকে কিন্তু তোমার কার্ডিওতেও রূপান্তর করা যায়। কার্ডিওতে রূপান্তর করা যায়। সুন্দর সে দেখছো সেই সেটাতে একটু প্লে করার ট্রাই করি। দেখছো অনেক সুন্দর, অনেক সুন্দর, তাই না? আসলে এটাই। আচ্ছা এটা জাস্ট কল টু ওয়াচ, ভাবলাম যে দেখে রাখা উচিত। আচ্ছা এই যে এইটা কিন্তু তোমার কার্ডিওটিক ইকুয়েশন। তো দেখো তো এটা মানগুলো চেঞ্জ করলে কী কী হয়? দেখো সুন্দর সুন্দর। আচ্ছা তারপর এই যে এইখানে এটা হচ্ছে প্যারামেট্রিক ইকুয়েশন, সাইক্লোয়েড। দেখো এখানে তোমার যদি আমি এখানে যাই তাহলে এটা কি পাওয়া যায়? এটা হচ্ছে তোমার ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্বে আছে সেটা দ্বারা প্রথমটা পাওয়া যায়, আর দ্বিতীয়টা দ্বারা কী পাওয়া যায় মানে দ্বিতীয় যে বিন্দুর স্থানাঙ্ক আছে সেটার দ্বারা কী পাওয়া যায়? এক্স এক্স অক্ষ থেকে কতটুকু পড়ে আছে যে এইটা। এই যে এখানে একটা ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস সাইন অফ 3x, আর নিচে হচ্ছে আমার এইখানে ফাংশনের জি অফ এক্সের জায়গায় কী করা হয়েছে? জি অফ এক্স একটা নতুন ফাংশন ডিফাইন করছে, যেখানে কী করছে এফ অফ এক্সের জায়গায় এক্স মাইনাস এইচ করছে। আর কে যদি এখন এইচ মানটা আমি বাড়াই তাহলে কী হবে বলো তো? এইচ মানটা বাড়ালে ফাংশনটা ডানে সরবে, তখন ডানে সরবে, কমালে বামে সরবে। আবার দেখো তো কে মানটা বাড়ালে কী হবে? উপরে উঠবে, কমালে নিচে নামবে। বা সিমিলারলি এইখানে দেখো যদি আমি এখানে ফাংশনের সাথে এ গুণ করা হয়েছে তাই না? যদি আমি এ বাড়াই তাহলে ফাংশনটা একটু দেখো সংকুচিত হয়ে যাবে, সংকুচিত হয়ে উপরে নিচে নেমে গেলো, মানে ফাংশনের মানগুলো একটা নির্দিষ্ট এক্সের মানের জন্য বেড়ে যাচ্ছে। আর যদি পি এর মানটা বাড়ে তার মানে কী হয় বলো তো? পি এর মানটা বাড়ালে 1/p এর মানটা কমে যাবে, 1/p এর মানটা কমে যাবে। তাহলে কি হবে? তাহলে প্রসারিত হবে। তাই হচ্ছে দেখো, তাই হচ্ছে। এবার দেখো আমি যে বললাম যে বিপরীত ফাংশনের ক্ষেত্রে জাস্ট এক্স আর ওয়াই মিরর হয়ে যায়। দেখো আসলেই তাই, তা হয় কি না দেখো লেভেল করে দেবেন বিন্দুগুলো। দেখো প্রত্যেকটা
বিন্দু, একটা আরেকটার কে দেখো দেখো ভুজ কোটে একটার ভুজ এইখানে এক, আরেকটা ভুজ আরেকখানে অন্যটা, মানে একটা ভুজ এইখানে যা, অন্যটা কোটি ওইখানে তা, সেম সিমিলার। আচ্ছা, তাহলে এইখানে স্ট্যাটিস্টিক্সের কথা যেটা বললাম, তো ধরো দেখো এখন মানগুলো চেঞ্জ কীরকম হয়, যদি এইটা মানে চেঞ্জ করে দেখো আমার যে গ্রাফটা সেটা কিন্তু সরে যাচ্ছে ওইটার দিকে, দেখো এটাকে ফলো করছে, দেখো এমনটা ভালো দিয়ে যাচ্ছে যাতে করে এফআরএস হয়। যদি এটাকে এখন উপরের দিকে উঠাই দেখো কী হয়, ফ্যাসিনেটিং আসলে। দেখো যদি এখন সবগুলো বিন্দু অ্যালাইন করি তাহলে কী হয় সেটা দেখবো আমি। তাহলে কিন্তু দেখো এমনভাবে চলে আসতেছে যাতে করে সেম ভাব থাকতে পারে। দেখো এই যে এখানে এ দ্বারা জাস্ট এর কাজটা এখানে কি বলতো, এর কাজটা হচ্ছে এখানে জাস্ট এ কি কাজ করতেছে, এ ফাংশনের মানটা অ্যাম্পলিফাই করতেছে। দেখো যদি এখানে চিন্তা করি, দেখো এখানে এক্স এর কিন্তু একটা মানই, বাট ফাংশনের মান কিন্তু ভিন্ন ভিন্ন হইতেছে। ফাংশনের মান দেখো আস্তে আস্তে বাড়তেছে। আমাদের এইখানে দেখো যে এখানে বিন্দুগুলো আমি বের করতে স্কেচ করার সময় কী করছি, ফার্স্টে বিন্দুগুলো বের করে নিচ্ছি, তারপর বিন্দুগুলো যোগ করে দিচ্ছি, তারপর এখানে দেখো এখানে এর মান চেঞ্জে কী হচ্ছে, সংকুচিত, একদম সংকুচিত হচ্ছে, মান বেড়ে যাচ্ছে, কেন এমনটা হয় বলতে পারবা? কেন এমনটা হয় একটু ভাবার ট্রাই করবা। তারপরে এই যে এইখানে দেখো তো, এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, আর সেই বিন্দু দিয়ে আমি একটা যে লাইন কল্পনা করি, মানে একটা যে রেখা কল্পনা করে, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে এইটা। এখন দেখো এই বিন্দু দুটার মধ্যে আমার যদি ডিস্টেন্সটা খুবই কমে, তাহলে একদম কাছাকাছি পর্যবসিত হবে না, তখন আমি যেটা পাবো সেটা হচ্ছে স্লোপ। আর এইখানে দেখো এখানে যে কোনো একটা বিন্দুতে স্লোপ পাবো, এর মধ্যে যদি চেঞ্জ করি তাহলে স্লোপের যে ভ্যালুটা আছে সেটা চেঞ্জ হবে। মানে স্লোপ আমি কোন বিন্দুতে চাই সেইটা, মানে ভুজটা, এটা ভুজ মিন করে। এবার দেখো যদি আমি যদি একটা গ্রাফ দ্বারা কি চাই, একটা গ্রাফ এক্স একটা নির্দিষ্ট মান থেকে ওয়াই একটা নির্দিষ্ট মান পর্যন্ত কতটুক ক্ষেত্রে উৎপন্ন করে সেটা যদি চাই, দেখো ধরো এটা দ্বারা সেটা ডিনোট করি, তাহলে এ এর মানটা হচ্ছে এইখানটা, আর হচ্ছে বি এর মানটা হচ্ছে এইখানটা। তাহলে এইখান থেকে এইখান পর্যন্ত আমার যে গ্রাফটা আছে সেটা এক্স অক্ষের সাথে আবদ্ধ থেকে কতটুকু ক্ষেত্র উৎপন্ন করে আমি এইটা দ্বারা এইটাই পাবো। আচ্ছা, যে এইটা এখন দেখো আর মানটা চেঞ্জ করলে রেডিয়াসটা বড় হচ্ছে ছোট হচ্ছে, এর মানটা চেঞ্জ করলে বামে ডানে সরাসরি করবে, ডানে বামে সরাসরি উপরে নিচ্ছে। সিমিলারলি এটাও কি তোমাদেরকে দেখেছিলাম না, যখন দেখো আমার এই অবস্থা এরকম, তাই তো এখন যদি আমি এটা সরিয়ে দিই, -5x যদি আমি সরিয়ে দিই তাহলে কী হবে দেখছো, তখন 5x যদি এটা কমে দিই তাহলে কী হবে বলো তো, এক্সের জায়গায় 5x আছে, যদি 5টা সরিয়ে দিই তাহলে কী হবে, প্রসারিত হবে। দেখো প্রসারিত হয়ে গেছে। ওকে, সো এই অবধি ছিল। তো আশা করছি যে তোমাদেরকে গ্রাফ সম্পর্কে একটা সুন্দর ধারণা দিতে পারছি, গ্রাফ সম্পর্কে যা যাবতীয় তথ্য আছে তোমাদেরকে জানাতে পারছি। তারপর যদি তোমাদের কিছু জানার থাকে বা বোঝার থাকে কমেন্টে জানাতে পারো। কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আহ্বান জানাচ্ছি। ভিডিওটি ভালো লেগে থাকলে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করো, তোমাদের স্কুলের বা কলেজের গ্রুপেও শেয়ার করতে পারো, আর নিজেও শেয়ার করতে পারো, ওনাদেরকে জানিয়ে দাও। আমি তো আর একা হয়তো কিছু পারবো না, তাই না? তোমরা যদি জানো তাহলে তোমাদেরই উন্নতি হবে। তোমার বন্ধুদের সাথে একটা জিনিস শেয়ার করলে, ভালো জিনিস শেয়ার করলে, তারা তোমাদের সাথে শেয়ার করবে, তো এর একে অপরে শেয়ার করার মাধ্যমেই তো একে অপরে বেড়ে উঠবে, তাই না? তাই তো আবার পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকার আহ্বান জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থাকো, দেখা হবে পরের পর্বে।